6 মাসে রাজধানীতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, আতঙ্কে বাসিন্দারা, গ্রেপ্তার 2500-এর বেশিরভাগ ছাত্রলীগ কর্মী। নাশকতার পরিকল্পনার অভিযোগ, টাকা দেন সাবেক মন্ত্রীর ভাই। রাজধানীর জেনেভা ক্যাম্পে অভিযান, 32টি ককটেল, মাদক ও ধারালো অস্ত্রসহ 4 জন গ্রেপ্তার। আধিপত্য বিস্তার কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা চলছিল, দাবি সেনাবাহিনীর। চুরিহাট্টা, বেইলি রোড কিংবা বনানীর এফআর টাওয়ারের আগুন, নিষ্পত্তি হয়নি কোনো অগ্নিকাণ্ডের মামলা। আওয়ামী আমলের নেতাকর্মীর আসামি হওয়ায় সময় লাগছে, দাবি আইনজীবীর। শীর্ষ ঋণ খেলাপিদের কাছে আটকে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 85,000 কোটি টাকা। 3 গ্রাহকের কাছে আছে 40,000 কোটি। রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত একীভূত করার সুপারিশ। এবং গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে ইসরায়েল, একদিনে নিহত প্রায় 60 জন। নেতানিয়াহুকে সতর্ক না করে উল্টো হামাসকে নিশ্চিহ্নের হুমকি ট্রাম্পের। ভোরের সভায় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই একসঙ্গে গণভোট করার অপচেষ্টা করছে একটি দল, এমন দাবি করে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, নভেম্বরে গণভোট না হলে নির্বাচন করতে দেয়া হবে না। সোমবার বিকেলে রাজধানীর 2টি স্থানে পিআর সহ 5 দাবিতে সমাবেশে তারা আরও বলেন, দলীয় প্রশাসনের অধীন সুষ্ঠু ভোট সম্ভব নয়। অভিন্ন দাবিতে সমাবেশ ও মিছিল করেছে সমমনা আরও 7টি দল। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ 5 দাবিতে রাজপথে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হওয়া মিছিল পল্টন মোড় হয়ে শেষ হয় কাকরাইল গিয়ে। মিছিল পূর্ব সমাবেশে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান জামায়াত নেতারা। বলেন, গণভোট ছাড়া জাতীয় নির্বাচন জনগণ হতে দেবে না। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে বলেই জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে, আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে। একই সময় রাজধানীর মহাখালীতে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর জামায়াত নেতারা বলেন, দলীয় প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা উপদেষ্টা সরকারকে বলবো, যেভাবে নির্বাচন করলে সত্যিকার নির্বাচন হয় সেই নির্বাচন আপনি করেন, আপনার নাম ইতিহাসে লেখা থাকবে। বর্তমানে যে সমস্ত প্রশাসনের লোক আছে, এই প্রশাসনের লোকগুলোকে রাখা যাবে না। এরা ওই সমস্ত লোক যারা বিগত সরকারের আমলে বিভিন্নভাবে দেশ এবং জাতির দুশ্মনী করেছে। বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব গেটে 6 দফা দাবিতে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির নেতারা বলেন, পুরনো বন্দোবস্তের নির্বাচন করে দেশকে আগের অবস্থায় নেবার সুযোগ দেওয়া হবে না কাউকে। স্পষ্ট আমাদের বক্তব্য, জুলাই সনদের আইনি ভিত্তিক ঘোষণা আসতে হবে। আর যে আমরা গণভোটের কথা বলেছি, আমরা বলতে চাই গণভোট আগে হয়ে যাওয়া ভালো। একই দাবিতে রাজধানীর পৃথক পৃথক স্থানে সমাবেশ ও মিছিল করে খেলাফত মজলিস সহ কয়েকটি রাজনৈতিক দল। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে অনৈক্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙন ধরানোর অপচেষ্টা সচেতনভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আলাদা কর্মসূচিতে দলের নেতারা অভিযোগ করেন, কিছু দল জুলাই সনদে সই করে বাইরে এসে ভিন্ন কথা বলছে। উগ্রবাদ ছড়ালে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা তাদের। জুলাই সনদ স্বাক্ষরের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে কথার লড়াই। সনদ স্বাক্ষরের পরও সেই ধারা থেকে বের হওয়ার কোনো লক্ষণ নেই। সোমবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব রাজনীতিতে ঐক্যের সম্ভাবনার মধ্যে অনৈক্যের সুরে হতাশা প্রকাশ করেন। সততা ছাড়া পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার,
সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে চলে যাচ্ছেন, আমরা চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। এদিন বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগদানের আয়োজনে অংশ নেন দলের মহাসচিব। বলেন, কিছু মানুষ ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙন ধরনের অপচেষ্টা করছে, তা প্রতিহতের হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। আমরা এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না। আমরা ১৯৭১ সালে যে বাংলাদেশ তৈরি করেছিলাম, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এবং ২০২৪ সালে ৫ই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম, সেই বাংলাদেশকে নির্মাণ করতে চাই। ২৪-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়, বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। আমরা অত্যন্ত সচেতন ভাবে এই ভাঙনের বিপক্ষে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পর কিছু দল বাইরে এসে ভিন্ন কথা বলছে। কথা একরকম বলছে কিছু রাজনৈতিক দল, আবার কাজ করছে আবার আর এক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। আজকে আবার তরুণদের দল যেটা এনসিপি, তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক। আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য বাঞ্ছিত নয়, কাঙ্ক্ষিত নয়। গণতন্ত্রকামী দলগুলোর উগ্রতা ছড়ালে ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে বলে সতর্ক করেন মোয়াজ্জেম হোসেন আলাল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদে সই না করা দলগুলো স্বাক্ষর করবে বলে আশাবাদী বিএনপি। এ নিয়ে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের দিন গণভোট হলে রাষ্ট্রের ব্যয় কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। গণভোট হলে নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে বলেও মনে করে বিএনপি নেতারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। সংস্কার কমিশন দীর্ঘ ৭ মাসের বৈঠকে ঐক্যমত্য কমিশনের দেয়া ৮৪টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনের পর সই হয় জুলাই জাতীয় সনদ। নানা আলোচনা আর মত দ্বিমতের পরও ২৬টি দল স্বাক্ষর করে ঐতিহাসিক রাজনৈতিক এই দলিলে। সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, কেউ সনদে সই না করলেও জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। তবে সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের আশ্বাসে নির্ধারিত সময়ের মধ্যেই সনদে সই করবেন বাকিরা। তারা স্বাক্ষর করবেন না এরকম কোনো অবস্থান প্রকাশ করেনি, বলেছে সনদে কি আছে দেখে তারপরে তারা স্বাক্ষর করবেন। আমি আশা করি তারা সময় করে স্বাক্ষর করবেন, সে স্বাক্ষর করার সুযোগটা আছে। আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সনদ নিয়ে গণভোটের বিষয়ে একমত সব দল। দুটি দল ছাড়া সবাই চায় জাতীয় নির্বাচনের দিনই হোক গণভোট। সালাউদ্দিন আহমদ মনে করেন, একই দিন গণভোট হলে রাষ্ট্রীয় খরচ কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ, এবং সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে, সেই বিষয়েও আমরা সবাই একমত। দুই একটি রাজনৈতিক দল বলছে যে আগে হতে হবে, সেটা আগে হওয়াটা যৌক্তিক নয়, এখন সেই সময় নেই। বরং জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের জন্য একটা ব্যালট থাকলে তাতে ভোটার টার্নআউট বেশি হবে। কোনো দাবি তুলে কেউ নির্বাচন বিলম্বের চেষ্টা করলে তা বিএনপি মানবে না বলেও সাফ জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাতে পারি না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় এনসিপির সমন্বয় সভার বাইরে ককটেল বিস্ফোরণ হয়েছে। এই ঘটনাকে নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপপ্রয়াস দেখছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শাপলা প্রতীক না দেয়ায় ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে সার্জিস বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে এই কমিশনের উপর আস্থা রাখতে পারছে না এনসিপি।
বগুড়া জেলা পরিষদ কার্যালয়ে এনসিপির সমন্বয় সভা চলার সময় হঠাৎই বাইরে ককটেল বিস্ফোরণ। আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরের এ ঘটনায় একটি ককটেল বিস্ফোরিত হলেও অবিস্ফোরিত অবস্থায় আরেকটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপপ্রয়াস চলছে। বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তাদের একটা আমরা আস্ফালন দেখতে পাচ্ছি। অডিটোরিয়ামের পাশে ককটেল বিস্ফোরণ হতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তাদের এখানে অ্যাক্টিভ থাকার কথা, ততটুকু হয়তো তারা এখন থাকছেন না। আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে ওইরকম সেন্সিটিভ জায়গায়, এয়ারপোর্টের মতো জায়গায় কিভাবে আগুন ধরে যায়। আমরা এটাকে কখনো মনে করি না এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ। এর আগে জয়পুরহাটের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে দলটির সমন্বয় সভা শেষে সার্জিস আলম বলেন, আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। আগামীর যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এই শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরির পরে এনসিপি আগামীর সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসি না। জয়পুরহাট থেকে বগুড়ার সভা শেষে পঞ্চগড়ে চলে যান সার্জিস আলম। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। নির্বাচনে ড্রোন ব্যবহার বন্ধ এবং এআই অপব্যবহার ঠেকানোর পাশাপাশি ভোট সুষ্ঠু করতে বাহিনী ও সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ইসি। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কমিশন সচিব জানান, ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা নেই। এদিকে ভোটের আগে পরে 8 দিন মাঠে রাখার প্রস্তাব দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গত বছরের সেই জুলাই আন্দোলনের পর থেকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেই দিক থেকে তো অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইন শৃঙ্খলার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, আর এই প্রস্তুতির মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় সোমবার সশস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর সব বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি, যেখানে অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা পুলিশ পরিদর্শক, 3 বাহিনীর প্রতিনিধি সহ আইন শৃঙ্খলার সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের 16 কর্মকর্তা। বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশন সচিব জানান, ভোটের পরিবেশ নিয়ে কোনো উদ্বেগ নেই। বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় সকলে। নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না। আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি, বরং এটা দেখেছি যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া নির্বাচনে ড্রোন ব্যবহার বন্ধ এবং এআই অপব্যবহার ঠেকানোর পাশাপাশি ভোট সুষ্ঠু করতে বাহিনী ও সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে কমিশন। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময়, ওটা একটা সাকসেসফুল ইভেন্ট, সেটা আমরা ব্যবহার করতে পারি। 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। 4 দিন এটা আমরা পরীক্ষা করে দেখব। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আইন অনুযায়ী মাঠে দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনী নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে নীল নকশার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে ট্রাইব্যুনালে কথা বলেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তিনি আরও বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপনে এসব কথা বলেন রাষ্ট্রপক্ষ। নদীতে ফেলে দিয়ে বলা হবে আসামিকে এখন সাঁতার কাটো, এইরকমই একটা আইন। ট্রাইব্যুনাল আইনের কঠোর সমালোচনা করে সোমবার প্রথম দিনের যুক্তিতর্ক শুরু করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তারা তো তাদের নেতাদের কথা বলে, তারা তো ভারত। তার দাবি, ঢালাওভাবে ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা। সে সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, গত 54 বছরে রাজাকার শব্দটি গালিতে পরিণত হয়েছে। এখানে পক্ষ কয়টা? সরকার এবং আন্দোলনকারী।
এক পক্ষ মুক্তিযোদ্ধা আর এক পক্ষ রাজাকার, তাহলে কারা রাজাকার? না না, সব রাজাকার বলে নেই। এটা মাননীয় আদালতের আমি মনে করি মাই লর্ডশিপের এটা একটা ভুল কনসেপশন। During the last 54 years, রাজাকার has been a গালি। শেখ হাসিনার আইনজীবী আদালতে আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকারের কিছু ভুল ত্রুটি থাকলেও দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নামে নীল নকশার মাধ্যমে তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এই যে ফেসিবাদ কথা বলেছে, এটা একটি তাদের একতরফা বয়ান। এই কথাগুলি বলে বলে একটি সরকারকে এই যে আজকের যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছেন, এটাই তারই একটি পরিকল্পিত এই যে বয়ানের একটি অংশ। পাল্টা প্রশ্ন ছুড়ে দেন ট্রাইব্যুনাল, বলেন তাহলে কি বিগত সরকারের আমলে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যা হয়েছে সেগুলো কি বৈধ? এরকম কিছুই হয়নি বলেও জবাব রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। বিচার বহির্ভূত হত্যা, তারপর বেআইনি আটক, মিথ্যা মামলা, অপহরণ, এই কাজগুলো এগুলো তো আমি অস্বীকার করি। এগুলো প্রসিকিউশন বলেছে, প্রসিকিউশনের কথা আমি একমত নই। শেখ হাসিনাকে নিরাপদ দাবি করে খালাসের প্রত্যাশা করেন স্টেট ডিফেন্স। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। এদিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পড়ানোর মামলায় 17তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আতঙ্ক তৈরি করতে রাজধানীতে নাশকতার ছক আঁকছে নিষিদ্ধ ছাত্রলীগ। এরই অংশ হিসেবে বিভিন্ন জেলা ইউনিটের নেতাকর্মীদের ঢাকায় জড়ো করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি পূর্ব রাজাবাজারে ককটেল নিক্ষেপের সময় হাতে নাতে ধরা পড়া পিরোজপুর জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে এই গ্রুপটিকে অর্থের যোগান দিচ্ছে সাবেক মন্ত্রীর ছোট ভাই। তবে নাশকতার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে নগরবাসীকেও সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ডিএমপি। রাজধানীর ফার্মগেটে 3 মোটরসাইকেল আরোহী 12 অক্টোবর রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় ধাওয়া দেয় পুলিশ। রাজধানীর পূর্ব রাজাবাজারের গলিতে পালানোর চেষ্টা করলে বাধা দেন স্থানীয়রা। তখন আবারও ককটেল ছুড়ে পালানোর চেষ্টা করে তারা। ধোঁয়ায় ছেয়ে যায় পুরো গলি, আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। দুজন পালিয়ে গেলেও একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন এলাকাবাসী। এখান থেকে একটা কিছু যেন বাইর করলো, বাইর করে গিয়ে এখানে গিয়ে একটা ফাটাইলো। এরপর পিছনটা দেখলে একটা মোটরসাইকেল আসলো, এরপরে আরেকটা ফাটাইলো। পাবলিক সবাই আতঙ্ক হয়ে গেছে। হঠাৎ করে আবার 10-15 মিনিট পরে শুনলাম ওই গলিতে ধরা পড়ছে একজন। এর ঘণ্টাখানেক আগেও ফার্মগেটের কমিশনার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী গত 9 মাসে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে নগরবাসী। ব্যস্ত শহরের মধ্যে হঠাৎ করে এটা হওয়াটা একটা ইম্পসিবল বিষয় আর কি। তো জিনিসটা কেউ কল্পনা করতে পারে না এটা যে হয়েছে। পুরো এলাকা একটা ভয় বিধ্বস্ত হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি মানুষ সামাল দিতে ভয় কাজ করতেছে, কিন্তু সামনে নির্বাচন পরিস্থিতি কি হয়। পূর্ব রাজাবাজার থেকে আটক হওয়া আরিফুল ইসলাম হৃদয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পিরোজপুর ইউনিটের নেতা। পুলিশ বলছে জেলা সভাপতি অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে তেজগাঁও সহ ঢাকার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনায় কাজ করছিল তারা। টাকার যোগান দেন সাবেক মন্ত্রী সম রেজাউল করিমের ছোট ভাই নুরে আলম সিদ্দিকী শাহিন। পিরোজপুরে জেলা ছাত্রলীগের সভাপতি অনিক আছে, নুরুদ্দিন শাহিন আছে, তাদের আওয়ামী লীগ নেতা, তারপরে সজল মৃদুল আছে। পরবর্তীতে বলছে এই ব্যক্তি তাদের সাথে পরামর্শ, তাদের নির্দেশে এই ককটেলটা বিস্ফোরণ ঘটাইছে এবং সে আমাদের কাছে বলছে যেটা এর জন্য সে কিছু মজুরিও পায়। সাম্প্রতিক সময়ে রাজধানীতে প্রতিটি ককটেল বিস্ফোরণে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত এমন ধারণা দিয়ে ডিএমপি বলছে 9.5 মাসে গ্রেফতার হওয়া প্রায় 2500 জনের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসেছে। এখানে দেখা যাচ্ছে অনেকেই কার্যক্রম নিষিদ্ধ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। তার বাইরে অনেকেই আসছেন কেবলমাত্র হয়তো একটা মিছিলে অংশগ্রহণ করার জন্য কিছু টাকা পাচ্ছেন সেই উদ্দেশ্যে। নিষিদ্ধ সংগঠনের নাশকতা রুখতে নগরবাসীর সহায়তা চেয়েছে পুলিশ। আমরা কঠোর হাতে এগুলো দমন করছি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ককটেল, মাদক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের ক্যাশিয়ার মান্নান সহ 3 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত 32টি তাজা ককটেল নিষ্ক্রিয় করে আটককৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা চলছিল বলে জানিয়েছে সেনাবাহিনী।
মধ্যরাতে বসিলা আর্মি ক্যাম্পের ভিতর বিকট শব্দে নিষ্ক্রিয় করা হলো উদ্ধারকৃত ককটেল। এর আগে সোমবার রাত ৯টায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে পাওয়া যায় ৩২টি তাজা ককটেল, গান পাউডার এবং মাদক সহ ধারালো অস্ত্র। নাশকতা পরিকল্পনার সন্দেহে বুনিয়া সোহেলের ক্যাশিয়ার মান্নান সহ আরও ৩ জনকে গ্রেফতার করে সেনাবাহিনী। সোমবার বিকেল ৪টায় বসিলার ভেতর সন্ত্রাসীদের সহিংসতার পরিকল্পনার খবর পায় সেনাবাহিনী। পরবর্তীতে মোহাম্মদপুর এবং তেজগাঁও থানার সহযোগিতায় জেনেভা ক্যাম্পের ভেতর অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে ক্যাম্পের ভেতর মাদকের আধিপত্য বাড়াতেই চলছিল নাশকতার পরিকল্পনা। সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল যারা আছে তাদেরকে খবর দেই, তারা এসে দেখে যে এই ককটেলগুলো একদম কম্প্যাক্ট অবস্থায় রেডি করা এবং এটি রেডি টু ফায়ার। কিছু প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে। হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে। আজ যেভাবে হাতে নাতে বিস্ফোরক দ্রব্য সহ ধরা পড়েছে, তো আশা করি আইনগতভাবে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে উদ্ধারকৃত ৩২টি তাজা ককটেল নিষ্ক্রিয় করা হয় বসিলা আর্মি ক্যাম্পে। সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ২০১২ সালে আশুলিয়ার তাজরিন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ড থেকে শুরু করে গেল বছর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের অগ্নিকাণ্ড কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা আদালতে নিষ্পত্তি হয়নি এখনও। মামলার আসামির তালিকায় বিগত সরকারের রাজনৈতিক নেতাকর্মীরা থাকায় তদন্ত ও বিচার কাজে এত সময় লাগছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী মন্তব্য করেন, দায়ীদের বিচারের আওতায় না আনায় দেশে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। রাজধানীর মিরপুর বিমানবন্দর, চট্টগ্রামের ইপিজেড, কক্সবাজারের বিশ্ববিদ্যালয়, একের পর এক অগ্নিকাণ্ডে চোখের সামনেই পুড়ে ছাই সব। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চিরচেনা অধ্যায় আর্থিক সহায়তা আর তদন্ত কমিটি গঠন, কিন্তু আদালতে খোঁজ নিয়ে দেখা যায় এসব ঘটনায় হওয়া কোনো মামলাই নিষ্পত্তি হয়নি। বিচার প্রক্রিয়ায় এমন অনিশ্চয়তায় বিচারের আশা হারিয়ে ফেলছেন ভুক্তভোগীরা। 2019 সালে চকবাজারের চুরিহাট্টা ও বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলা আদালতে এখনও বিচারাধীন। একই অবস্থা 2021 সালে পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের মামলাও। 2024 সালে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনের মামলার তদন্ত শেষ হয়নি এখনও। 2021 সালে মগবাজারের রাখিনীর ভবনের বিস্ফোরণের মামলায় এখনও গ্রেফতার হয়নি কেউ। তবে বিচার কাজে কিছুটা এগিয়ে আছে 2012 সালে আশুলিয়ার তাজরিন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের মামলা। গার্মেন্টস মালিক সহ 13 জনের বিচার শুরু হলেও মামলা আটকে আছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। অনেক মামলাতে ফ্যাসিস্টের বিভিন্ন সহযোগীরাও এটার সঙ্গে ছিল, যার জন্য তারা সাক্ষীদেরকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখায় এবং সাক্ষীরা সেখানে অনেকে আসতে পারে নাই। যেহেতু এখন এটা সাক্ষী পর্যায়ে আছে, আমরা এখন চেষ্টা করছি যে সাক্ষী এনে মামলাগুলোকে দ্রুত সময়ের মধ্যে মামলাগুলো শেষ করা। সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান বলছেন, দায়িত্ব অবহেলাকারীদের বিচারের আওতায় না আনার কারণেই এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি। এটা যদি দুর্ঘটনা হয় তাহলে অবশ্যই এখানে কারো না কারো অবহেলা আছে এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়টা রয়েছে। সব জায়গায় কিন্তু আমরা দেখি যে অনিয়ম, দুর্নীতি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটানো। এই দুর্ঘটনাগুলির কিন্তু প্রকৃত বিচার হচ্ছে না, এটা একটা অন্যতম কারণ। দেশে চলমান অগ্নিকাণ্ডে কারো ষড়যন্ত্র থাকলে তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা এবং ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর পরামর্শ দেন আইনজীবী। দায়িত্বে গাফলতি নাকি নিছক দুর্ঘটনা, সামান্য এই প্রশ্নের উত্তর আটকে আছে আদালতের বিভিন্ন এজলাসে। হয়তো একটি বিচারের দৃষ্টান্ত রুখে দিতে পারে ভবিষ্যতের আরও একটি ট্র্যাজেডি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার রাত 9:30টার দিকে সদর উপজেলার বৌলা ইউনিয়নের পাট্রা গাবতলী গ্রামে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ওই গ্রামের বিল্লাল মিয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এতে 3টি বসত ঘরের আসবাবপত্র সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এ সময় 8টি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা যায়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মাত্র 3 গ্রাহকের কাছে আটকে আছে জনতা ব্যাংকের 40,000 কোটি টাকা। এভাবে শীর্ষ ঋণ খেলাপিদের কাছে 85,000 কোটি টাকা আটকে থাকায় এখন নাজুক রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত। পরিস্থিতি তুলে ধরে অর্থ মন্ত্রণালয় এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একীভূত করার পরামর্শ
সুপারিশ বাংলাদেশ ব্যাংকের। তবে সবল ব্যাংকের সঙ্গে নয়, বরং দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নিয়ে আলাদা ব্যাংক করার পরামর্শ বিশেষজ্ঞদের। সেলিয়া সুলতানা রিপোর্ট। জনতা যেন জনতার নয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়ায় গত 1 বছরে আমানতকারী বেড়েছে জনতা ব্যাংকে, তবে ফেরেনি ঋণের আকারে দেওয়া আমানতকারীদের 53,848 কোটি টাকা। সেখানে অ্যাননটেক্স, বেক্সিমকো, এস আলমের কাছেই আটকে 40,000 কোটি টাকা। সর্বশেষ তথ্যে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ 120 খেলাপির কাছে গ্রাহকের টাকা আটকে আছে 85,444 কোটি টাকা। জনতা ছাড়াও অগ্রণী ব্যাংকের পাওনা 11,500 কোটি টাকা, রূপালীর 10,100 কোটি টাকার বেশি, সোনালী ব্যাংক পাবে 6,700 কোটি টাকা, বেসিক ব্যাংকের 2,500 কোটি এবং বিডিবিএল এর 500 কোটি টাকা। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপির ঋণ তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের একীভূত করার সুপারিশ মন্ত্রণালয়ের টেবিলে। সুপারিশে বলা হয়, সোনালী ব্যাংকের পরিস্থিতি তুলনামূলক ভালো হওয়ায় দুর্বল কোনো ব্যাংকে একীভূত করা যেতে পারে। অন্যান্য ব্যাংকের যে সমস্ত ঋণ আছে যেগুলো আসলে বাছ বিচার না করে দেওয়া হয়েছে, সেগুলো আদায় করা অনেক কষ্টসাধ্যের ব্যাপার। সেগুলোকে যদি সেই ঋণগুলোকেও যদি সোনালী ব্যাংকের আদায়ের দায়িত্ব পড়ে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সোনালী ব্যাংকের জন্য চ্যালেঞ্জ হবে এবং সোনালী ব্যাংকের যে এখন যে অ্যাসেট কোয়ালিটি সেটা কিন্তু একটু হতে পারে, পরিবর্তন একটা ইম্প্যাক্ট আসতেই পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে গত 1 বছরে ইসলামী ব্যাংক সহ 6টি দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক। মূলধন ঘাটতি ইতিবাচক ধারায় ফিরেছে। এমন অবস্থায় দুর্বল ব্যাংকের চাপ নড়বড়ে করবে প্রতিটি সূচকে। জনতা ব্যাংক যে লোন ডিসবার্স করেছে তার মধ্যে 75% হচ্ছে এনপিএল। এমনিভাবে কয়েকজন ব্যক্তির হাতে কিন্তু সব টাকা পয়সা দেওয়া। তাহলে এইগুলোকে নিয়ে যদি তারা একটা দুর্বলগুলোকে নিয়ে যদি একটা স্কিম হাতে নেয়, কিছু আর্থিক সহায়তা দিলেও কিন্তু ওইটার ব্যাপারে তারা হয়তো একটা স্ট্রেংথেনিং করার ক্ষেত্রে কিছুটা করতে পারবে। আর ভালো একটা ব্যাংকের সাথে যখন এগুলোকে নিয়ে আসবে, তখন কিন্তু তারা বলছে টাকার সহায়তা দেওয়া হবে না, এটা একমাত্র সুবিধা। কিন্তু অসুবিধা কিন্তু অনেক বলতে যে এই ব্যাংকের প্রতি যে মানুষের যে আস্থাটা একটা সময় ছিল, সেই আস্থাতে কিন্তু একটা ফাটল ধরবে। বিশ্লেষকরা বলছেন, সহজ সমাধানে নয়, ঢালাও ব্যাংক মার্জার দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ ফেলবে অর্থনীতিতেও। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার সিডনিতে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি রেস্টুরেন্ট, ফলে জনপ্রিয়তাও বাড়ছে বাংলা খাবারের। এসব রেস্তোরাঁকে কেন্দ্র করে বসে বাংলাদেশিদের আড্ডা, আসে অন্য দেশের লোকও। তবে নতুন প্রজন্মের খাবারের পছন্দের ভিন্নতার বিষয়টি মাথায় রেখে আয়োজন করার পরামর্শ বাংলাদেশিদের। সিডনি থেকে ফিরে সানবি রুপুলের রিপোর্ট। অস্ট্রেলিয়ার সিডনিতে লেকম্মা এলাকাটি পরিচিত বাঙালি পাড়া হিসেবে। দোকান, রেস্তোরাঁতেও বাংলায় লেখা সাইনবোর্ড। যারা কাজ করেন তাদের অধিকাংশই বাংলাদেশি। শুধু লেকম্মা নয়, বাংলাদেশ ছড়িয়ে আছে সিডনির বিভিন্ন এলাকায়। লেকম্মার মতো মিন্টুতেও বাংলাদেশিদের বসবাস বাড়ছে। এখানে আড্ডার কেন্দ্র এখন টুকিটাকি আর নবাব রেস্তোরাঁ ঘিরে। বোরহানি জিলাপি থেকে রসগোল্লা, এমনকি নেহারি, বিরিয়ানি, খিচুড়ি, দেশি মাছ কিংবা ফুচকা, চটপটি সবই পাবেন এখানে। নবাব আমাদের এখানে খুব ভালো করছে, কারণ আমাদের মিন্টু কমিউনিটি এখানে অনেক বাঙালির অনেক লোকজন আসে আমাদের বিভিন্ন জায়গা থেকে। এই রেস্টুরেন্টের কথা আমরা বাংলাদেশ থেকে শুনে এসেছি এবং শুনেছি বাংলা রেস্টুরেন্টের জন্য নট অনলি সিডনি, অল ওভার অস্ট্রেলিয়ার অন্যান্য প্রভিন্সে খুব বিখ্যাত অনেক জায়গাতে এখানে লোকজন আসে। ছুটির দিনে ভিড় জমে বেশ। এজন্য প্যাকেজ অফার, বাফেট বা ভিন্ন রকম আয়োজন করে রেস্তোরাঁগুলো। এসব দিনে কখনো আগেই খাবার বা বসার স্থান অর্ডার দিয়ে বুকিং রাখতে হয়। এই যেমন 1982 সালের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে জড়ো হয়েছেন সিডনিতে। বহুদিন পর তুমুল আড্ডায় বন্ধুরা ফিরে পেয়েছেন সোনালী অতীত। সঙ্গে দেশি খাবারের তৃপ্তির ঢেকুর দিয়ে চায়ের কাপে ঝড় তুলেছেন। আমি নর্মালি চা খাই না, স্পেশালি এত ভালো লাগছে যে আমাকে আবার চা নিতে হয়েছে। সকালে বিরিয়ানি খাওয়া হয়েছে, এখন মাছ ভাত, বেগুন ভর্তা। ইটস এ ভেরি নাইস কম্বিনেশন। অস্ট্রেলিয়াতে অনেক শিক্ষার্থী পড়ালেখা করতে যান। এসব রেস্তোরাঁয় বেশিরভাগই তাদেরকেই দেখা যায় পরিচালনা করতে। সবাই বাঙালি, বাংলায় কথা বলতে ভালো লাগে, প্লাস অলমোস্ট যত বাঙালি এখানে আছে সবাই এখানে ভিজিট করে। মালিকরা বলছেন ব্যবসার পাশাপাশি বাংলাদেশি খাবার ছড়িয়ে দিতে কাজ করছেন তারা।
খাবারের মাধ্যমে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও তুলে ধরতে চান দেশকে। আমরা তো বাংলাদেশকে আসলে এখানে প্রমোট করতেছি। আসলে আমাদের মেইন থিম ছিল যে এখানে যারা অনেক বছর থেকে আছে, যারা বাংলাদেশকে মিস করতেছে, বাংলাদেশের কোয়ালিটি ফুডগুলো পাচ্ছে না, যে আমাদের উই হ্যাভ অ্যামেজিং শেফ and he is doing such a great job. সিডনিতে 50,000-এর বেশি বাংলাদেশির বসবাস। এখানে অন্তত 150 হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান আছে। ধীরে ধীরে এই সংখ্যা বাড়ছে। প্রত্যেকটি রেস্টুরেন্ট এক একটি বাংলাদেশ, এবং এখানে আড্ডা যেমন জমে, তাদের বিভিন্ন অনুষ্ঠান যেমন হয়, তেমনি তারা যারা বাংলাদেশকে মিস করেন তারা এখানে এসে অন্তত কিছুটা তৃপ্তির ঢেকুর তোলেন। সানবীর রূপল, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। উন্নত দেশে দক্ষ শেফের চাহিদা বাড়ছে। বেকারত্বের চাপ মোকাবেলায় এই সুযোগ কাজে লাগাতে সরকারকে দূরদর্শী কর্মকৌশল সাজানোর তাগিদ দিয়েছেন খ্যাতিমান শেফরা। দেশের রন্ধন শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে সোমবার রাজধানী ঢাকা সহ সারা দেশে পালন করা হয় আন্তর্জাতিক শেফ দিবস। এরই অংশ হিসেবে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিজ্ঞান ইনস্টিটিউটে 800 জন শেফের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন। এক সেমিনারে দেশের রন্ধনশিল্পীকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে এবং খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন শেফদের ভূমিকা তুলে ধরেন দেশ বিদেশের বিশিষ্ট শেফ। জানান, বিশ্বব্যাপী দক্ষ শেফের চাহিদা বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা সহ সরকারকে দূরদর্শী নীতি কৌশল সাজানোর তাগিদ দেন তারা। এটা করার পেছনে মহৎ উদ্দেশ্য হলো যে আমাদের দেশের যত ইয়াং জেনারেশন আছে তাদেরকে এই কুজিনটা বা এই প্রফেশনটাকে উদ্বুদ্ধ করা। বাইরের বিশ্বে তো মানে এটার প্রচুর চাহিদা। আমেরিকাতে আমরা বলি দুইটা জবের কোনো শেষ নাই, সেটা হলো হসপিটাল জব আর একটা হলো খাওয়া দাওয়ার জায়গা। মানুষকে খাইতে হবে, কারণ ফুড মেক্স পিপল হ্যাপি। প্রফেশনটার ফিল্ডটা প্রচুর, তো আমাদের এডুকেশন সেক্টরে আরও কিছু অ্যাডভান্স এডুকেশন আসা উচিত। মেহেরপুরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ 3 যুবককে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মুজিবনগরের রশিকপুর গ্রামে ভৈরব নদে সোমবার বিকেলে গোসল করতে যায় তানভীর ও কৌশিক। এক পর্যায়ে কৌশিককে পানিতে ডুবে যেতে দেখে তানভীর এগিয়ে যায়। এ সময় দুজনেই স্রোতের টানে ভেসে যায়। পরে রাত 9টার দিকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। একইভাবে ভৈরব নদে গোসল করতে নেমে পিরোজপুর গ্রামে নিখোঁজ হন মাহবুব হোসেন। তাকে উদ্ধার করে স্থানীয়রা। মাগুরায় 2 মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ইসাখাদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইসাখাদা গ্রামের বাসিন্দা বাবুল খন্দকার মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহগামী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে 2 মোটরসাইকেলের আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুল খন্দকারকে মৃত ঘোষণা করে। আহত অপর মোটরসাইকেল চালক ফারুক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোরে 2 ভাইয়ের পারিবারিক বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে মিঠুন আলী নামের একজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে সিংড়া পেট্রোবাংলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পেট্রোবাংলা এলাকায় 2 ভাই নিশান ও নিক্সনের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। নিশানের শ্যালক মিঠুন 2 ভাইয়ের বিরোধ মীমাংসার জন্য সেখানে যান। এ সময় নিক্সনের সঙ্গে মিঠুনের কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিঠুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় নিক্সন। স্থানীয়রা তাকে উদ্ধারে সিংড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য নাটোরের সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নিক্সনকে আটকের জন্য অভিযান চলছে। সাত দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। সোমবার সকালে সড়ক বিভাগের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। চাকরিতে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে রাজস্বকরণের দাবি জানান বক্তারা। এরই সঙ্গে মাস্টার রোলে শ্রমিক কর্মচারীদের সাময়িক অন্তর্ভুক্তি বন্ধ, পেনশন নীতিমালা চুক্তিসহ 7 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
শরীয়তপুরে ট্রাকে চাঁদাবাজির অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে মাদারীপুর বাইপাস সড়কের আঙ্গারিয়ার শ্রমিক ইউনিয়নের নামে ট্রাক প্রতি 500 টাকা করে চাঁদা তুলতে দেখা যায় 10 থেকে 12 জনের একটি সংঘবদ্ধ চক্রকে। সেখান থেকে 2 জনকে আটক করে পুলিশ। জব্দ করা হয় অর্থ ও চাঁদা আদায়ের একাধিক রসিদ। আটককৃত আব্দুর রশিদ হাওলাদার শরীয়তপুর জেলা ট্রাক লরি কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। অপরজন নারায়ণ পোদ্দার একই সংগঠনের সদস্য। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নোয়াখালীতে নামে বেনামে গ্রাহকদের ঋণ দেখিয়ে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে 10 কোটি টাকা আত্মসাৎ করেছেন ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন। সোমবার বিকেলে সদর ও সেনবাগ শাখায় টাকা আত্মসাতের প্রমাণ পায় দুদক জানায় 2012 সাল থেকে চলতি বছর পর্যন্ত সেনবাগ শাখার প্রায় 2 শতাধিক গ্রাহকের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে টাকা আত্মসাৎ করেন ব্যাংকের ম্যানেজার। আগে ঋণ নেওয়া অনেকের কাগজপত্র ব্যবহার করে জালিয়াতি করা হয়। বিষয়টি জানাজানি হলে ব্যাংকটির হেড অফিস থেকে অডিট টিম এসে বিষয়টির সত্যতা পায়। অনুসন্ধানের তথ্য উপাত্তের ভিত্তিতে প্রতিবেদন কমিশনে দাখিল করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে। এদিকে ঘটনা জানাজানি পরেই পলাতক রয়েছেন ব্যাংকের ম্যানেজার। চলতি বছর চীনের কাছ থেকে 2টি জাহাজ পাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এর মধ্যে বাংলার প্রগতি নামে প্রথম জাহাজটি 23 অক্টোবর ও বাংলার নবযাত্রা নামে দ্বিতীয় জাহাজটি বহরে যুক্ত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। অবশ্য জাহাজ বুঝে পাওয়ার আগেই 22 কোটি টাকার 3 মাসের জন্য ভাড়া হয়ে গেছে বাংলার প্রগতি। শাখাত্রীপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কেনা বাংলার প্রগতি জাহাজের ট্রায়াল চলছে চীনের জিনজিয়াং প্রদেশের বিখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান নানায়াংয়ের ইয়ার্ডে। 20 অক্টোবর লন্ডনে বিএসসির কাছে বাই পেপার হস্তান্তর হলো। সব আনুষ্ঠানিকতা শেষে 23 অক্টোবর জাহাজটি বুঝে পাওয়ার দিনে প্রতিদিন 20,000 মার্কিন ডলার হিসেবে ভাড়ায় নিযুক্ত হবে। একইভাবে ডিসেম্বরের 5 তারিখের মধ্যে কার্গো পণ্য ভাড়ায় নেমে যাবে বাংলার নবযাত্রা নামের অপর জাহাজটি। সেকেন্ড জাহাজটা ডেলিভারি ডেট এখন পর্যন্ত যেটা আছে ডিসেম্বর মাসে ফার্স্ট উইকে যখনই আমাদের ডেলিভারি করবে তার 1-2 দিনের মধ্যে এটাও বাণিজ্যিক ডিপ্লয়মেন্টে চলে যাবে। তো এখন পর্যন্ত আমরা প্রথমটা যেটা পেয়েছি যে প্রায় পার ডে 3 মাসের জন্য চার্টারিং দিচ্ছি, পার ডে প্রায় অ্যারাউন্ড $20,000, যেটা সময়ের সাথে সাথে হয়তো আরও বৃদ্ধি পেতে পারে বলে আশা করছি। এক সময় বিএসসির বহরে 38টি জাহাজ থাকলো, বর্তমানে আছে মাত্র 5টি। এই দুটি যুক্ত হলে সংখ্যা বেড়ে দাঁড়াবে 60টি। তবে এর কোনোটি পণ্য নিয়ে বাংলাদেশের জলসীমা কিংবা চট্টগ্রাম বন্দরে আসছে না। এক্ষেত্রে বাংলাদেশের আমদানি পণ্য বহন করা হলে যেমন ডলার সাশ্রয় হতো, তেমনি প্রতি ট্রিপে দিনের আয় হিসেবে 30,000 মার্কিন ডলার ছাড়িয়ে যেত বলে মত শিপিং বিশেষজ্ঞদের। ইনওয়ার্ড কার্গোর ক্যালকুলেশন অ্যানালাইসিস দরকার এবং অ্যাজ পার পারপাস আমাদের শিপগুলোকে তৈরি করা উচিত এবং রুট এবং এই জিনিসটা ফিক্স করা উচিত। সবশেষ 2018 এবং 2019 সালে চীন সরকারের 1,843 কোটি টাকার আর্থিক সহায়তায় 3টি করে মোট 6টি জাহাজ কিনেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। প্রথমবারের মতো নিজেদের টাকায় নতুন কেনা 199 মিটার দীর্ঘ, 33 মিটার প্রস্থ এবং 18 মিটার গভীরতার বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা 65,000 মেট্রিক টন পণ্য বহনে সক্ষম। ডিজাইনটা তার বাও এবং তার ব্রিজ ডিজাইন যেটা অ্যারোডাইনামিক ডিজাইন অনুযায়ী করা হয়েছে, এতে যে স্পিড এবং ফিউল এফিসিয়েন্সি দুটাতে উপকার হবে। জাহাজ দুটি কিনতে বিএসসির ব্যয় হয়েছে 935 কোটি টাকা। 935 কোটি টাকায় চীন থেকে কেনা এ দুটি বাল্ক ক্যারিয়ার 20 বছর নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারবে। আর প্রতি বছর এ দুটি বাল্ক ক্যারিয়ার ভাড়া দিয়ে 200 কোটি টাকা লাভের আশা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুর দেশের উত্তরাঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপদ। কখনো কৃষিভিত্তিক অর্থনীতি, কখনো বা নিপুণ কারুশিল্প, সবকিছুতেই এই অঞ্চলের মানুষের সৃজনশীলতার নজর কাড়ে।
এবার সেই সৃজনশীলতা পেরিয়ে গেছে দেশের গণ্ডি, পৌঁছে গেছে বিশ্বের দরবারে। এখানকার উদ্যোক্তাদের তৈরি নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের নানা দেশে। গবেষকদের মতে যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে তৃণমূলের অসংখ্য উদ্যোক্তা। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পাট, বাঁশ, কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে বাসনপত্র, হাতে বোনা ব্যাগ ও গৃহসজ্জার সামগ্রী। স্থানীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব এসব পণ্য রফতানি হচ্ছে ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি আমেরিকার বাজারেও। আর বিশ্বমানের এসব পণ্যের উৎপাদক রংপুরের প্রান্তিক উদ্যোক্তারা। সরকারি নানা প্রশিক্ষণ, এনজিও সহযোগিতা এবং ডিজিটাল মার্কেটিং ব্যবস্থার ফলে রংপুরের উদ্যোক্তারা পাচ্ছেন আন্তর্জাতিক অর্ডার। ফলে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে মেড ইন রংপুর খ্যাত পণ্য। হোগলা, কচুরিপানা, পাট, জলপাতা, ব্যানানা ফাইবার এগুলো দিয়ে তৈরি হয়। ইউরোপ কান্ট্রিতে ম্যাক্সিমাম যায়। আমরা যে জায়গা থাকি, যখন যে প্রোডাক্টের অর্ডার আছে আমি কিন্তু সেই জায়গাতে সেই রকম প্রোডাক্ট আমরা চাহিদা মতো দিই। উদ্যোক্তা, কারিগর আর স্থানীয় সম্পদের সম্মিলনে গড়ে ওঠা এই শিল্প আজ বদলে দিচ্ছে রংপুরের অর্থনীতি। কর্মসংস্থানের সুযোগ হয়েছে হাজারো শ্রমিকের। রান্নার সেটটা আমরা দিনে 4টাও তুলতে পারি, 5টাও তুলতে পারি। বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো হয় সেগুলো আমরা সব এখানে তৈরি করি। পাপোশ আমরা 5টা তুলতে পারি দিনে, 5টায় 300 আসায়। গবেষকদের মতে দেশের অর্থনীতিতে অবদান রাখা এমন উদ্যোক্তাদের প্রয়োজন যথাযথ পৃষ্ঠপোষকতা। আমাদের রাজধানীমুখী যে অর্থনীতি, সেই অর্থনীতিকে আমাদের গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়া সম্ভব এবং একই সাথে এর মধ্যে দিয়ে নানা রকম সেবা এবং পণ্য কিন্তু আসলে নিশ্চিত করা সম্ভব। এরই মধ্যে রংপুরের শতরঞ্জি স্বীকৃতি পেয়েছে জিআই পণ্য হিসেবে। স্থানীয় কাঁচামাল আর উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে রংপুরের তৈরি হস্তশিল্প বিশ্ব বাজারে যে পরিচিতি পেয়েছে তা শুধু দেশের জন্য গর্বের নয়, একই সাথে রপ্তানির যে সম্ভাবনা তৈরি হয়েছে তা আগামীর উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণাও বটে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারতে যাতায়াত করেন শত শত মানুষ। তবে এসব কার্যক্রম চালাতে হয় জরাজীর্ণ এক ভবনে। ছাদের পলেস্তারা খসে পড়ে ও দেয়াল ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্যে রিপোর্ট। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন 2 থেকে 300 যাত্রী ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন। এদের অধিকাংশেরই উদ্দেশ্য চিকিৎসা অথবা ব্যবসা। কিন্তু দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক এই যোগাযোগের অন্যতম প্রবেশপথের ইমিগ্রেশন কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। ইমিগ্রেশন ভবনের দেয়ালে দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়ছে ছাদের পলেস্তরা। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। ঝুঁকিমুক্ত নয় সাধারণ যাত্রীও। এই যে বিল্ডিং এর এরকম অবস্থায় বাচ্চা কাচ্চা খেলাধুলো করছে, কখন কোন বিপদ ঘটে যায় বলা যাচ্ছে না। বৃষ্টি হয়েছে যেহেতু আরো বেশি ভয় লাগছে। ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছি, বাচ্চারা এখানে খেলাধুলা করতে চায়, কিন্তু আমরা তাদেরকে নিয়ে তো একটু ব্যতিব্যস্ত হয়ে আছি। কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব এই বিল্ডিংটা মেরামত করার জন্য। ইমিগ্রেশন ভবনের ভঙ্গুর অবস্থার কথা স্বীকার করে এটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। আমাদের দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে আমরা অলরেডি এই বিল্ডিং মেরামতের জন্য উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে পুলিশ হেডকোয়ার্টারে পাঠিয়েছি। আশা করতেছি খুব দ্রুতই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটা একটা নতুন ভবন নির্মাণ হবে। অবকাঠামোগত সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমে বাড়ছে দুর্ভোগ। দ্রুত সমাধান করা না হলে আন্তর্জাতিক যাত্রী সেবায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করেন সেবাগ্রহীতারা। সময় সংবাদ, হিলি, দিনাজপুর। রংপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের আরেক নাম রেলযাত্রা। ঢাকাগামী 2টি মাত্র ট্রেনে যাত্রী চাহিদার 20% টিকিট দিতে পারছেন না রেলওয়ে কর্তৃপক্ষ। অনলাইন ও কাউন্টারে 2 মাধ্যমে এই টিকিট পেতে হয় যুদ্ধ করে। যাত্রীদের দাবি এ সমস্যা সমাধানের বাড়াতে হবে ট্রেন ও বগির সংখ্যা। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হেমেলের রিপোর্ট। রংপুর থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন রংপুর এক্সপ্রেস। এছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেস যাত্রা বিরতি দেয় রংপুরে, কিন্তু ট্রেন দুটিতে দৈনিক চাহিদা অনুযায়ী টিকিট পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। অনলাইনে সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় কাউন্টারে মেলে না। যাত্রীরা বলছেন চাহিদার 20% টিকিট দিতে পারছে না রেল কর্তৃপক্ষ। এতে বেড়েছে ভোগান্তি। সাধারণ মানুষরা তো অনলাইনে কাটতে পারে না, সবাই তো সরাসরি আসে, তারা কি করবে? এখানে একটা ট্রেন আসলে অনেক কম, আসন সংখ্যা কম। এটা একটা বিভাগীয় স্টেশন, কিন্তু বিভাগীয় স্টেশনের মধ্যে বিভাগীয় কার্যক্রম নেই। যদি আরও একটা ট্রেন বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে
সমস্ত যাত্রীদের জন্য আমি মনে করি সুবিধাটা পাওয়া সম্ভব। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও রেল কর্তৃপক্ষের উদাসীনতা অত্যন্ত হতাশাজনক। রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে যে রেল মন্ত্রণালয় রয়েছে বরাবরই উদাসীনতার পরিচয় দিয়েছে। আমরা মনে করি যে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য এখানে রেলকে ঢেলে সাজানো উচিত। দেশ যখন মেট্রো রেলের যুগে, তখন উত্তরের জেলা রংপুরবাসীর আরেক ভোগান্তির নাম ট্রেন যাত্রা। এ বিষয়ে দায়সারা বক্তব্য কর্তৃপক্ষের। যেহেতু 100% অনলাইনে টিকিট এখন সব, সেখানে রংপুরবাসীর জন্য পার্সোনালি তো কিছু করার তো সুযোগ নেই। প্রতিদিন রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস গড়ে 650 যাত্রী বহন করে। কুড়িগ্রাম এক্সপ্রেসে রংপুরের জন্য আসন সংখ্যা বরাদ্দ মাত্র 154টি, আর রংপুর এক্সপ্রেসে বরাদ্দ 199টি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। শহরের প্রবেশ মুখেই যেন টার্মিনাল, সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা রেখে আলাদাভাবে ঠাকুরগাঁওয়ে ট্রাক টার্মিনাল স্থাপন করা হয়, কিন্তু সেখানে রাখা হচ্ছে না ট্রাক। শহরের প্রবেশ মুখ সড়কের পাশেই করা হচ্ছে যত্রতত্র পার্কিং। এতে যানজট লেগে থাকার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর চলতে থাকা এমন দুরবস্থা নিরসনের উদ্যোগে গতানুগতিক আশ্বাস প্রশাসনের কর্মকর্তাদের। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। শহরকে যানজট মুক্ত রাখতে সকাল থেকে কাজ করেন ট্রাফিক পুলিশের সদস্যরা, কিন্তু মহাসড়কের পাশে যত্রতত্র পার্কিং করা হয় ট্রাক। ঠাকুরগাঁও শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকার প্রতিদিনের চিত্র এমন। অথচ শহরের মাত্র 2 কিলোমিটার দূরে সব রকম সুযোগ সুবিধা দিয়ে মহাসড়কের পাশেই নির্মাণ করা হয়েছে ট্রাক টার্মিনাল, কিন্তু সেখানে পার্কিং না করায় সবসময়ই ফাঁকা পড়ে থাকছে। শহরের প্রবেশ মুখে পার্কিং করে রাখা হচ্ছে সারি সারি ট্রাক। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। এ অবস্থা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। নির্দিষ্ট একটা স্থান আছে, ট্রাক টার্মিনাল আছে, সেখানে রাখতে পারে। রাস্তার দুই ধারে গাড়িগুলো রাখছে, এতে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। এখানে পরপর মাসে মাসে দুই চারটা করে ঘটনা ঘটতেছে। সবাই যদি সবার জায়গা থেকে মন থেকে চায় যে এখানে ট্রাক টার্মিনালটা আমরা সবার সহযোগিতা এটা এস্টাবলিশ করব, তাহলে অবশ্যই এস্টাবলিশ হবে। শহর যানজট মুক্ত রাখতে চেষ্টা চলছে বলে জানায় জেলা প্রশাসন। বিভিন্ন উপজেলার ইউনিয়নের গাড়িগুলো এখানে চলাচল করে, সেটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। এটা চেষ্টা করতেছি, হয়তো ভবিষ্যতে এটা নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করব। 2017 সালে সদরের জগন্নাথপুর এলাকায় 30,000 বর্গফুট জমিতে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ট্রাক টার্মিনালটি নির্মাণ করা হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সরকার আসে যায়, কিন্তু 50 বছরও মাইলা নদীতে সেতু জোটেনি দিনাজপুরের ঘোড়াঘাটের দেউলিঘাট এলাকার মানুষের কপালে। নিজেদের অর্থ দিয়ে কাঠ দিয়ে তৈরি করছে একটি সেতু, যা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে 9 গ্রামের মানুষ। তবে সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দিনাজপুরের ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়নের দেউলিয়াঘাট এলাকাকে সদর উপজেলার ওসমানপুর থেকে ভাগ করেছে মাইলা নদী। নিজেদের অর্থায়নে যোগাযোগ অব্যাহত রাখতে তাই কাঠের এই সেতু নির্মাণ করেন স্থানীয়রা। তবে শুকনা মৌসুমে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষাকালে হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। সিমেন্টের খুঁটির উপর ভাঙাচোরা বাঁশ কাঠের সাঁকোটি পার হতে বেশ ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। তাদের অভিযোগ, 50 বছর ধরে ব্রিজের জন্য দাবি জানিয়ে আসলেও হয়নি সমাধান, শুধুই মিলেছে প্রশাসনের আশ্বাস। 8 থেকে 10টা গ্রামের লোক আমরা এই ব্রিজের উপর দিয়ে চলাচল করি। ব্রিজটা ভাঙে গেছে, সবকিছু হয়ে গেছে, কোনো মেরামতের ব্যবস্থা নাই। অসুখ বিসুখ হলে রাস্তাঘাটের জন্য নদী নৌকা পার হতে হতে আদা মারা হয়ে যায়, যাওয়া পারে না। স্কুলের জন্য ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না, বন্ধ থাকে। এখানে মাটি টেস্ট হলে সে হলো, কিন্তু কোথায়, কাজ তো হয় না। অবশ্য বরাবরের মতো আবারও ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন স্থানীয় জনপ্রতিনিধি। এলজিডি দপ্তরের সাথে যোগাযোগ করে এটা পরিদর্শন পূর্বক তদন্তপূর্বক আমরা একটা প্রস্তাবনা অলরেডি পাঠিয়ে দিয়েছি। আশা করি এটা খুব দ্রুত এটা বাস্তবায়ন হবে। দেউলিয়াঘাট কাঠের সেতু দিয়ে অন্তত 9 গ্রামের মানুষ চলাচল করে। সময় সংবাদ, হিলি। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাদিয়া তাসনিম। ধন্যবাদ মিসবা। এক চরে বসতি গড়লে কয়েক বছরে আবার যেতে হচ্ছে অন্য চরে।
এভাবেই দিনের পর দিন যাযাবরের মতো দিন কাটাচ্ছেন কুড়িগ্রামের প্রায় 500 চরের 2000-এরও বেশি পরিবার। প্রতি বছর নদী ভাঙন ও উজানের ঢল মোকাবিলা করতে না পারায় ভোগান্তিতে আছেন নদী তীরের আরও অন্তত 5 লাখ মানুষ। ক্ষতি কমাতে চর বিষয়ক মন্ত্রণালয় ও স্থায়ীভাবে নদীর তীর রক্ষার দাবি পরিবেশবাদীদের। তবে বন্যা ও ভাঙন রোধে দীর্ঘমেয়াদে পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। বাদশা সৈকতে পাঠানো তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। তীব্র ভাঙনের মুখে ঘরবাড়ি ও আসবাবপত্র নৌকায় উঠিয়ে এক চর থেকে আরেক চরে যাচ্ছেন বাসিন্দারা। সেখানে নদীর বুকে জেগে ওঠা নতুন চরে মিলছে কোনো রকমে বেঁচে থাকার ঠাঁই, আবার কখনো বন্যা ভাসিয়ে নিচ্ছে ঘরবাড়ি, নষ্ট করছে ফসল। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধরের ভাঙনে প্রতি বছর বসতভিটা বদলাতে বাধ্য হচ্ছে 2000-এর বেশি পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, বৃষ্টি না হলেও অসময়ে ভারত থেকে নেমে আসে পাহাড়ি ঢল। সে ঢল মোকাবিলায় সরকারি ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয় দুরবস্থা। এক চরে বসতি গড়লে কয়েক বছরের মধ্যে আবারও যেতে হয় অন্য চরে। একই কারণে ভোগান্তিতে নদী তীরের অন্তত 5 লাখ মানুষ। নদী তো ভেঙে আসতেছে, আমাদের এখানেও তো ভেঙে চলে যাচ্ছে। বাড়ি ঘর দুয়ে তো ভাঙা শেষ, কি কমো বাবুরে। যিনি জানাতে থবে তার কোনো আস্তর নাই। চর ভাঙে আর এক চরে যাই, ও চর ভাঙে আর এক চরে যাই। 20-25 বছর হইলে আমরা ধরে নিয়ে চরে থেকে ও চরে যাই, ও চরে থেকে ও চরে যাই। ওই পাশে ভূমি বাড়ির মধ্যে নিজে একপেন নাকি, হ্যাঁ মানুষের জায়গার মধ্যে যে একপেন নাকি। ওখানে 2-1 বছর থাকতে পারবো না, তারও ঠিক নেই। নদী ওখানে ভাঙনি। ঘর ডোয়া ছিল, কয়টা টিন দিয়ে ছাইলা দিছিলাম, ছাইলারও তুফানে ব্যাগ ভাঙে চিরানো গেছে। বাড়ি ঘর তুলতে আর ফেরা শেষ। দ্রুত গতিতে নদী শাসনের কাজ না করে, নদীর পার বাদ না দেয়, তাহলে এটাও 2-1 বছরের মধ্যে এই ইউনিয়নটি মানুষের থেকে বঞ্চিত হয়ে যাবে। পরিবেশ কর্মীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক ফল ভোগ করতে শুরু করেছে এই অঞ্চলের মানুষ। ক্ষতি কমাতে চর বিষয়ক মন্ত্রণালয় ও স্থায়ীভাবে নদীর তীর রক্ষার দাবি তাদের। 20 থেকে 25 বছর আগে কিন্তু এরকমটা ছিল না। তখন ছিল এই নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি এবং পানির সরবরাহ প্রবাহ ছিল, কিন্তু এখন হঠাৎ করে পানি আসে, আবার হঠাৎ করে পানি নেমে যায়। পানি আসে যখন হঠাৎ করে নেমে যায়, তখন এই দুই পাড়ে পার ভাঙা শুরু হয়ে যায়। এক এক ডিপার্টমেন্টের সাথে এক এক ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নেই। চর বিষয়ক মন্ত্রণালয় করতে পারি, তাহলে ওই মন্ত্রণালয়ে সব কিছুই তখন আমরা বুঝতে পারবো কোনটি ভাঙলো বা কোনটি কোথায় ডুবুচর হয়েছে, কোথায় নদী ভাঙন হচ্ছে, এটা হিসাবও রাখতে পারবো। বন্যা ও ভাঙন রোধে দীর্ঘমেয়াদে পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পার্মানেন্টলি আমরা নদীর 2 তীর যখন বাধাই করে ফেলতে পারবো ব্লক দ্বারা, এবং বিআইডব্লিউটি এখানে ড্রেজিং করছে, ড্রেজিংগুলো যখন সম্পন্ন হয়ে যাবে তখন উজান থেকে যেহেতু এখানে পানি নেমে আসে, এই জেলায় হিউজ পরিমাণ পানি নেমে আসলো, এই পানিটা পরিবহন হয়ে দ্রুত নেমে যেতে পারবে, মানুষজনের ক্ষয়ক্ষতির আশঙ্কা একেবারেই কমে আসবে। কুড়িগ্রামের প্রায় 186 কিলোমিটার নদী পথে প্রায় 500 চর রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। মাদারীপুরের কালকিনিতে শুরু হয়েছে 200 বছরের ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ি মেলা। কালী পূজা ঘিরে অনুষ্ঠিত এই মেলায় শুধুমাত্র কয়েক কোটি টাকার আসবাবপত্র বিক্রি হয়। এছাড়া সুলভে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ায় হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে মেলার মাঠ জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকুন। দলে দলে দর্শনার্থী আসছেন মেলায়, যোগ দিয়েছে শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ। হিন্দু ধর্মাবলম্বীদের শ্যামা পূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনির ভুরঘাটায় শুরু হয়েছে 2 দিনব্যাপী কুণ্ডুবাড়ি মেলা। মেলাকে ঘিরে ঢাকা বরিশাল মহাসড়কের 2 পাশ সহ প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে বসেছে সারি সারি দোকান। বেশিরভাগ দোকানই রাজধানী ঢাকা, নরসিংদী, বগুড়া, রাজশাহী, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলা থেকে এসেছে। মেলার সবচেয়ে বড় আকর্ষণ কাঠের তৈরি খাট, সোফা, আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র। শুধুমাত্র কয়েক কোটি টাকার ফার্নিচারই বিক্রি হয় এই মেলায়। এছাড়া অন্য দোকানগুলোতেও পাওয়া যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। সুলভে এই পণ্য কিনতে ভিড় করছেন দূর দূরান্তের ক্রেতা, আর ভালো বিক্রিতে খুশি বিক্রেতারাও। মেলা
আসছি, সবাদের সাথে দেখা হচ্ছে, অনেক কিছু কিনতেছি, ভালো লাগতেছে। আসছি, ভালো লাগে, ঘোরার জন্য, দেখার জন্য, সবকিছুর দোকান আছে, আনন্দ আছে, বিনোদন আছে। 30 বছরের উপরে এইখানে এই বিড়িতে আমি বেচাকেনা করি, ইনশাল্লাহ মোটামুটি ভালোই বেচাকেনা হয়। এটা ঐতিহ্যবাহী মেলা, কালী পুজো উপলক্ষে হয়, এখানে আসি ব্যবসার উদ্দেশ্যে, ইনশাল্লাহ ভালো হয়। বাংলা 1783 সালে মহেশচন্দ্র কুণ্ডু সর্বপ্রথম এই মেলা শুরু করেন। সেই থেকে একটানা হয়ে আসছে কুণ্ডুবাড়ি মেলা। পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে সবার সহযোগিতায় প্রতি বছর এই মেলা মিলন মেলায় পরিণত হয় বলে জানান আয়োজকরা। 200 বছরের ঐতিহ্য, এই ঐতিহ্য ধরে রাখার জন্যই আমরা এই মেলাটা উদযাপন করে আসছি। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে মেলার মাঠ জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এখানে পুলিশের একটা পর্যবেক্ষণ সেন্টার আছে, তো আমরা এখান থেকে ব্যবস্থা নিব, এখান থেকে অবজারভেশন করব, কারো কোনো কমপ্লেইন থাকলে আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নিতে পারবো। আর শব্দ বেশে, সিভিল বেশে এবং ইউনিফর্মে আমাদের পুলিশ মেলা চত্বরে অবস্থান করছে। মেলায় অসামাজিক কর্মকাণ্ড বন্ধ, জুয়া মাদক নিষেধ, উচ্চস্বরে শব্দযন্ত্র পরিহার, অবৈধ পণ্য ক্রয় বিক্রয় বন্ধ সহ 15টি বিধিনিষেধ করেছে প্রশাসন। 22 অক্টোবর বুধবার রাত 11টায় শেষ হবে এই কুণ্ডুবাড়ি মেলা। ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ি মেলা প্রতি বছর 5 থেকে 7 দিন হলেও এবার মাত্র 2 দিনের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। ক্রেতা, দর্শনার্থী ও বিক্রেতাদের স্বার্থে মেলার মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে নর্থ বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, প্রায় অর্ধশত বছর থেকে তিস্তার পানির ন্যায্য হিস্সা পায় না বাংলাদেশ, যে কারণে উত্তরাঞ্চলে প্রয়োজন মতো পানি পাওয়া যায় না। আবার যখন পানির প্রয়োজন নেই তখন ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়া হয়। তিস্তাকে জাতীয় সমস্যা মনে করে আন্তর্জাতিকভাবে সমস্যা সমাধানের প্রক্রিয়া গ্রহণের দাবি করেন বক্তারা। পরে একটি মশাল মিছিল বের করেন সংগঠনটির সদস্যরা। সমবেত হয়েছি, এটা আমরা দেখছি সারা বাংলাদেশে যেমন সারা ফেলেছে, বহির্বিশ্বে অনেক সারা ফেলেছে। নানা আয়োজনে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি। সোমবার সন্ধ্যায় মন্দিরে মন্দিরে ভক্তদের মোমবাতি ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। উৎসবকে ঘিরে রংপুর কারমাইকেল কলেজে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি আয়োজনে মেতে ওঠেন ভক্ত পুণ্যার্থীরা। এ সময় কলেজটির প্রধান স্থাপনায় সাজানো হয় বর্ণিল সাজে। সব অন্ধকার দূর করবেন শক্তির দেবী কালী, এমন বিশ্বাস তাদের। এদিকে মাগুরা শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে আলোকসজ্জায় ভরে ওঠে পুরো মন্দির এলাকা। সৃষ্টি হয় মনোমুগ্ধকর পরিবেশ। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। পরে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে স্বজনদের আত্মার শান্তি ও সমাজের সুখ সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। মৌসুমের শুরুতে এবার ব্যাপক হারে আগাম আলু রোপণ শুরু করেছেন নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকরা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হলেও পুরো অক্টোবর জুড়ে চলবে এ কার্যক্রম। কম খরচে বেশি আলু উৎপাদনের লক্ষ্যে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। যেন অপেক্ষায় ছিলেন কৃষকরা। এবার আগাম ধান কাটা শুরু হওয়ার সুযোগ কাজে লাগাচ্ছেন নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকরা। জমি থেকে ধান উঠতেই আগাম আলু রোপণের জন্য প্রস্তুত করা হচ্ছে জমি। সার ও কীটনাশক ছিটানো, সারিবদ্ধভাবে লাইন সোজা করে বীজ আলু বসিয়ে দুই পাশে মাটি দিয়ে বেঁধে দেওয়া, রোলার দিয়ে সারিবদ্ধ মাটি চাপ দেওয়া সহ নানাবিধ পরিচর্যার কাজে ব্যস্ত কৃষকেরা। জমিতে বীজ আলু রোপণের পর থেকে 50 থেকে 60 দিনের মধ্যে এই আলু ঘরে তোলা যাবে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে অক্টোবরের শেষ পর্যন্ত চলবে আগাম আলু রোপণের এই কর্মকাণ্ড। কৃষকেরা বলছেন, শুরুতেই সার সংকট ও বর্তমানে বাজারে আলুর মূল্য কম থাকলেও আলু লাগাতেই হবে। জমি ফেলে রাখা যাবে না। লাভ কম হলেও অন্য ফসলে তা পুষিয়ে নেব। আগাম আলুর কারণে কাজ পাচ্ছে শ্রমিকেরা। এতে আমাদের লস হোক আর লাভ হোক, তারপরও আমাদেরকে লাগাইতে হয় এই কারণেই যে আমার জমি আছে। আলুর দাম কম দেখিয়া বেতন আছে বলে কাটতেছি, কিন্তু সারের সংকট খুব। আগাম আলু আছে বলি আমরা কাজ পাচ্ছি,
আমরা ডেইলি দিন কাজ করতেছি। বর্তমান মাঠে কাজ করতেছি, 500 টাকা হাজিরা করে আমি পাইছি। কিভাবে ফলন বাড়ানো ও উৎপাদন খরচ কমানো যায়, রাসায়নিক সারের বিকল্প হিসাবে কেঁচো সারের ব্যবহার বৃদ্ধি করা সহ নানাবিধ কারিগরি সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ, বলেছেন কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ থেকে আমরা নিয়মিত পরামর্শ প্রদান করছি যেন সঠিকভাবে আলু চাষ করে কিভাবে খরচ কমিয়ে আনা যায় এবং সেই সাথে ফলন বাড়ানো যায়। প্রতি বছরের ন্যায় এবারেও নীলফামারীতে আগাম আলু চাষ হবে প্রায় ৮,০০০ হেক্টর জমিতে। তার মধ্যে শুধুমাত্র কিশোরগঞ্জেই চাষ হবে ৬,৬৬০ হেক্টর। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। সরকারিভাবে আলুর ক্রয় দর 22 টাকা নির্ধারণ করা হলেও তা বাস্তবায়নে নেই কার্যকরী উদ্যোগ। এতে শুধু রংপুর বিভাগে এবার হিমায়িত আলুতে কৃষকের লোকসান হবে অন্তত 2,000 কোটি টাকা। যদিও সংশ্লিষ্টদের দাবি, আলুর ন্যায্য দাম নিশ্চিতে মনিটরিং অব্যাহত রয়েছে। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলে 1,19,739 হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছে 32,30,682 মেট্রিক টন। বিক্রির পরও বিভাগের 116টি হিমাগারে আলুর মজুদ হয় 11,09,692 মেট্রিক টন। মৌসুমের শেষে এসেও সেই আলুর মজুদ এখনও 9,36,283 মেট্রিক টন। প্রতি কেজি আলু উৎপাদনে বীজ, সার, কীটনাশক, সেচ সহ অন্যান্য হিসাব মিলিয়ে খরচ পড়েছে 20 থেকে 22 টাকা। সবশেষ হিমাগারে রাখতে প্রতি কেজি আলুতে উৎপাদন খরচ বাদেও যুক্ত হয়েছে আরও 60 টাকা। তবে বর্তমানে রংপুরের হিমাগারগুলোতে আলু বিক্রি হচ্ছে 9 থেকে 9.5 টাকা কেজিতে। বলা চলে, চলতি মৌসুমে শুধু রংপুর বিভাগে হিমায়িত আলুতে কৃষকদের লোকসান গুনতে হবে অন্তত 2,000 কোটি টাকা। আমাদের যে এমন একটা করুণ অবস্থা হয়ে গেছি যে আমরা শান্তি করি একটা বস্তা আমরা আলু বেচে যে আমরা 1 প্লেট ভাত খাবো 1 পিস গোশ দিয়ে, এই খাওয়াটা আমাদের ধরতেছে না। আমার অবস্থা শেষ, পয়সা করি আমার টের নাই। এখন আগামীতে আলু আবাদ করবো, সে টাকাও নাই। এই তেল সার যেগুলো খরচ করিয়ে যে আলু আবাদ করছি, এলে স্টোরের টাকাটাও মারছি। কৃষকদের লোকসানের কথা ভেবে সরকারিভাবে 27 আগস্ট হিমাগার থেকে আলুর দাম প্রতি কেজি 22 টাকা নির্ধারণ করে দিলেও তা বাস্তবায়ন হয়নি। তবে ক্রেতা সংকটে সরকারি দর বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না দাবি কৃষি বিপণন অধিদপ্তরের। বাস্তবে বিক্রি কম হওয়ার কারণে আর সময় কম থাকার কারণে আর লোকজন এই 22 টাকাটা পাচ্ছে না। কার্যকরী কোনো পদক্ষেপ নেই বিধায় সবাই আশঙ্কা করতেছে যে হয়তো আলু স্টোর থেকে খালাস হবে না। সংকট সমাধানে পরিকল্পিত চাষের পাশাপাশি বিশ্ববাজারে দেশীয় আলুর চাহিদা তৈরিতে টেকসই পরিকল্পনা গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। মুন্সিগঞ্জের হাট লক্ষ্মীগঞ্জে কলার হাট ভরেই জমজমাট। ধলেশ্বরী তীরে কলার পসরা ঘিরে পাইকার আসছেন নানা এলাকা থেকে। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। দরজায় কড়া নাড়ছে শীত, তাই হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু চাপা কলাও বাজারে উঠছে এবং চাপা এবং এই নেপালি কলার প্রভাব এবং আমরা দেখছি যে নেপালি কলায় সৈলাভ হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু চাপা কলাও বাজারে উঠছে এবং চাপা এবং এই যে নেপালি কলা কিন্তু আমরা দেখছি আড়তগুলোতে ভরপুর। তবে কিছু কিছু সবজি কলা এবং অমৃত সাগর কলা পাওয়া যাচ্ছে। তবে অনেককে কিন্তু রামপালের কলা কিনতে আসলেও তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, কারণ রামপালের কলা একেবারেই কিন্তু উৎপাদন হচ্ছে না, যেটি দেশ খ্যাত এই কলার জাতি বিলুপ্তের ব্যাপারে কিন্তু এখানে কৃষি বিভাগ তেমন কোনো ব্যবস্থা নিতে পারেনি। তবে এই জেলায় 48 হেক্টর জমিতে যে কলা উৎপাদন হয় সেই উৎপাদনে কিন্তু আসলে এইখানকার চাহিদা মিটছে না। সে কারণে কিন্তু অন্তত 30টি জেলা থেকে কলার সরবরাহ হচ্ছে এই আড়তটিতে এবং এখানকার কলার মধ্যে কিন্তু পাহাড়ি কলা। দক্ষিণাঞ্চলে প্রচুর কলা প্রবেশ করছে এই আড়তে। তবে তারা বলছেন যে এই যে কলা তারা নিয়ে আসছেন এবং এই কলা বিক্রি করছেন, এরপরে কিন্তু এগুলো কাঁচা অবস্থা থেকে পাকানোর ক্ষেত্রে কেমিক্যাল ব্যবহার না করলেও তারা কিন্তু হিট ব্যবস্থা প্রয়োগ করছেন, যে
পলিথিনের ভিতরে কলা রেখে সেখানে আলো জ্বালিয়ে অক্সিজেন নষ্ট করে দিয়ে তারপরে তারা পাকানোর চেষ্টা করতেন। বলছেন যে সেটি মানবদেহের জন্য তেমন কোনো যে পলিথিনের ভিতরে কলা রেখে সেখানে আলো জ্বালিয়ে অক্সিজেন নষ্ট করে দিয়ে তারপরে তারা পাকানোর চেষ্টা করছেন। বলছেন যে সেটি মানবদেহের জন্য তেমন কোনো ক্ষতিকর বিষয় নয় এবং এখানকার যে কলার আড়তগুলো রয়েছে সেখানে কিন্তু 15টি আড়তে সকাল থেকে 12টা পর্যন্ত তারা কলা বিক্রি করছেন এবং এই কলার যে দাম সেই দামের কিন্তু অনেক তারতম্য রয়েছে এবং এখানে যে চাপা কলা এখন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা হালি দরে পাইকারি, সবজি কলা বিক্রি হচ্ছে কিন্তু 25 থেকে 40 টাকায়, আর অমৃত সাগর পাইকারি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। আর নেপালি যেটি সবুজ রঙের কলা সেটা কিন্তু 12 থেকে 15 টাকা, আর নেপালি যেটি হলুদ রঙের কলা সেটা কিন্তু 20 থেকে 25 টাকা হালিতে। কুবরি কলা যেটি দেশি কলা বলা হয় 20 থেকে 25 টাকা হালি, আর অগ্নিশ্বর কলা কিছু কিছু পাওয়া যাচ্ছে সেটা কিন্তু 50 থেকে 60 টাকা হালিতে বিক্রি হয়, আর বিচি কলা বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা হালিতে, আর তরকারির জন্য যে আনাজ কলা সেটির দাম কিন্তু 30 থেকে 40 টাকা। তো এখানকার কৃষি বিভাগ বলছে যে রামপালের কলার বিলুপ্তি ঠেকানোর ব্যাপারে তারা কাজ করছেন। একই সঙ্গে যে কলাগুলো এখানে আসছে সেখানে কিন্তু পথে পথে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তারা বলছেন বিশেষ করে যে নারায়ণগঞ্জের মদনগঞ্জ রোডে কিন্তু তাদের ট্রাক থামিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বা টাকা না দিলে তাদের অনেক কিছু ছিনিয়ে নেওয়ার অভিযোগও কিন্তু তারা করছেন এবং তারা বলছেন যে পথে পথে এই চাঁদাবাজির কারণেও কিন্তু এই যে দাম বেড়ে গেছে তার একটি প্রভাব রয়েছে এবং এই ফাল্গুন মাস থেকে কিন্তু আবার সবজির মৌসুম শুরু হবে। তারা বলছেন তখন কিন্তু সবজির দাপট থাকবে এবং এখন যে পুষ্টিগুণ ছাড়াও কিন্তু প্রতিদিনই এই নাস্তার টেবিলে কলা রাখার চেষ্টা করে, এই সব কারণে কিন্তু কলার চাহিদা বাড়ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের কলার আড়তের সবচেয়ে। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। হামাসকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন গোষ্ঠীটি চুক্তি না মানলেই তাদের নিশ্চিহ্ন করা হবে। এদিকে উপত্যকাটিতে চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই ইসরায়েলের বিমান হামলায় গত 24 ঘন্টায় নিহত হয়েছে 57 ফিলিস্তিনি। 2 ইসরায়েলি সেনার মৃত্যুর দায় হামাসের ওপর চাপালেও তা অস্বীকার করেছে গোষ্ঠীটি। তাই চুক্তি রক্ষা করতে ইসরায়েলে গেছেন ট্রাম্পের জামাতা জারেড কুশনার ও স্টিভ উইটকফ সহ শীর্ষ মার্কিন কূটনীতিকরা। দীর্ঘ প্রতীক্ষা আর আন্তর্জাতিক মহলের চাপে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা সংঘাতের অবসান হয়েছিল কয়েকদিন আগে। তবে যুদ্ধবিরতির পরও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ইসরায়েল চুক্তি ভঙ্গের অভিযোগ চাপিয়েছে হামাসের উপর। যদিও এমন দাবি অস্বীকার করেছে তারা। তাই হামাসকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন গোষ্ঠীটি চুক্তি না মানলেই তাদের নিশ্চিহ্ন করা হবে। যদিও তিনি বলেছেন মার্কিন সেনারা সরাসরি হস্তক্ষেপ করবে না, তবে ইসরায়েল দ্রুত অভিযান চালাতে পারে। এদিকে হামাস বলছে তারা এখনো বাকি ইসরায়েলি বন্দীদের মরদেহ হস্তান্তরে কাজ করছে। ধ্বংসযজ্ঞ ও ধ্বংসস্তূপের কারণে কাজটিতে দেরি হচ্ছে, আর তাই ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা চুক্তি রক্ষা করতে গেছেন ইসরায়েলে। ইউএনআরডব্লিউ এর প্রধান বলছেন ইসরায়েলের অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। গত 2 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায় থাকা 300টি ইউএনআরডব্লিউ এর ভবন। এতে নিহত হয়েছেন অন্তত 800 জন, আহত হয়েছেন আরও 2600। এদিকে 2 বছরের যুদ্ধের পর আবর্জনা, ধ্বংসস্তূপ, খাদ্য সংকট ও স্বাস্থ্য অবকাঠামো ভেঙে পড়েছে উপত্যকাটিতে। তাই ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল উপত্যকাটিতে দ্রুত সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে স্বপ্ন বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন যুক্তরাষ্ট্রের এমন দাবির কোনো অধিকার নেই। একই সঙ্গে যে কোনো হুমকি মোকাবিলা করতে সক্ষম দেশটির যুব সমাজ ও সামরিক শক্তির কথা তুলে ধরে তিনি বলেন তারা যে কোনো হুমকি মোকাবিলা করতে সক্ষম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান টানাপোড়েনের মধ্যেই দেশটির পারমাণবিক শিল্প ধ্বংসের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন দাবির কোনো অধিকার নেই বলে সাফ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
স্থানীয় সময় সোমবার দেশটির ক্রীড়া ও বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি খারিজ করে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, কোন দেশ পারমাণবিক শিল্প রাখতে বা বন্ধ করতে পারবে তা ঠিক করার অধিকার কারো নেই। খামেনি ট্রাম্পের হুমকি ও অহংকারকে ভিত্তিহীন ও জালিয়াতি হিসেবে আখ্যায়িত করেছেন। খামেনি দেশের যুব সমাজকে শক্তি ও সম্ভাবনার প্রতীক আখ্যায়িত করে বলেন, তাদের অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ শত্রুরা জাতির মনোবল ভাঙতে চায়। ক্ষেপণাস্ত্র ও সামরিক শিল্প দেশের যুব সমাজ তৈরি করেছে এবং প্রয়োজনে পুনরায় ব্যবহার করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশীয় ক্ষেপণাস্ত্র শিল্প বিশ্বের শীর্ষে। যুদ্ধের পরও দেশের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত রয়েছে জানিয়ে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু সংস্থার যে কোনো আলোচনার অনুরোধ পর্যালোচনা করবে ইরান। নাদিম মারজান, সময় সংবাদ। ইয়েমেনের জুকার দ্বীপে দেখা মিলেছে নতুন এক বিমান ঘাঁটির। ধারণা করা হচ্ছে হাউথি বিরোধী শক্তির নতুন কোনো প্রকল্পের অংশ এটি। যদিও এই ঘাঁটি কাদের তা এখনও জানা যায়নি। বিশেষজ্ঞদের ধারণা, হাউথিদের অস্ত্র চোরাচালান রোধ ও সমুদ্র পথে নজরদারির জন্য গড়ে তোলা হচ্ছে এই ঘাঁটি। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা ঘিরে হাউথি যুক্তরাষ্ট্র উত্তেজনা বেড়েই চলেছে। এর মধ্যেই ইয়েমেনের জুকার আইল্যান্ডে দেখা মিলেছে রহস্যময় এক রানওয়ের। ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি গোষ্ঠীর বিরুদ্ধে নজরদারি বাড়াতেই কোনো বিরোধী শক্তি এটি নির্মাণ করছে। জুকার দ্বীপ ইয়েমেন উপকূল থেকে প্রায় 90 কিলোমিটার দূরে হাউথি নিয়ন্ত্রিত হুদায়দা বন্দরের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি লোহিত সাগরের অন্যতম কৌশলগত দ্বীপ, যা বাব আল মানদেব প্রণালীর কাছাকাছি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য পথের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রণালী দিয়েই ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে দ্বীপে বিমান ঘাঁটি গড়ে উঠলে তা কেবল হাউথিদের সমুদ্র পথে হামলা ঠেকাতেই নয়, বরং পুরো লোহিত সাগর অঞ্চল পর্যবেক্ষণেরও সক্ষমতা দেবে। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, এপ্রিল থেকে দ্বীপের ডক নির্মাণের কাজ শুরু হয়। আগস্ট নাগাদ প্রায় 2 কিলোমিটার এলাকায় অ্যাসফল্ট বিছাতে দেখা যায়। অক্টোবরের ছবিতে রানওয়ের লাইন আঁকা সম্পন্ন হয়। কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এই রানওয়ের মালিকানা স্বীকার করেনি, তবে একাধিক দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান এই প্রকল্পে যুক্ত বলে জানা যায়। জুকার দ্বীপ 1990-এর দশকে ইরিত্রিয়ার হাতে যায়। পরে 1998 সালে আন্তর্জাতিক রায়ে তা আবার ইয়েমেনের দখলে আসে। বর্তমানে এটি তারেক সালের বাহিনীর ঘাঁটি, যিনি সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালের ভাতিজা এবং সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ মিত্র। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘাঁটি মূলত হাউথিদের অস্ত্র চোরাচালান রোধ ও সমুদ্রপথে নজরদারির জন্য গড়ে তোলা হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর সীমান্ত খুলে যাওয়ার অপেক্ষায় আছেন পাকিস্তানি ট্রাক চালকরা। দোহায় শান্তি আলোচনার পর আফগান পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় আশাবাদী তারা। তবে তুরখাম সীমান্তে আটকে পড়া শত শত পণ্যবাহী ট্রাক এর মধ্যেই বিপাকে পড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলমূল ও নিত্যপণ্য। অক্টোবরের 12 তারিখ থেকে দুই দেশের সীমান্ত চলাচল বন্ধ রেখেছে পাকিস্তান। সীমান্ত নিয়ে উত্তেজনা বাড়ার পর তুরখাম সহ 2600 কিলোমিটার পর্যন্ত সীমান্তে বাণিজ্য কার্যক্রম স্থগিত রয়েছে। এই কারণে দুই দেশের পণ্যবাহী ট্রাকগুলো সীমান্তের দুই পাশে আটকা পড়ে আছে। ক্ষয়ক্ষতির মুখে আমদানি রফতানি পণ্য। ট্রাক চালকরা বলছেন, বহুদিন ধরে সীমান্তে আটকে থাকার কারণে অর্থ সংকটে পড়ছেন তারা। নষ্ট হচ্ছে সবজি, ফলমূল সহ দ্রুত নষ্ট হয়ে যাওয়া পণ্য। পাশাপাশি খাবার ও আশ্রয়ের সমস্যায় মানবেতর দিন কাটছে তাদের। সীমান্ত খুলে দিলে বাণিজ্য ফের স্বাভাবিক হবে বলে আশা চালক ও ব্যবসায়ীদের। এখানে থাকা খুবই কষ্টকর। এখানে খাবার নেই, টয়লেট নেই, কিছুই নেই। আমরা এখানে আটকে আছি, গাড়িটাও খারাপ হয়ে গেছে আর পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই দুই দেশ আলোচনা করে সীমান্ত খুলে দিক। আমরা সবাই কষ্টে আছি। ট্রাক যেদিকেই আটকে থাকুক, ওপারে বা এপারে সবজি আর অন্য পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। আমার ট্রাকে সিমেন্ট বোঝাই। 3 দিন ধরে এখানে আছি। খাবার নেই, চা নেই, নামাজের ঠিকঠাক জায়গাও নেই। সবকিছুই কষ্টের। পাকিস্তান বলছে, আফগানিস্তান সীমান্তের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে তালেবান সরকার। এ কারণেই ইসলামাবাদ সামরিক অভিযান ও সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে কাবুলের দাবি, পাকিস্তানি প্রকৃতপক্ষে মিথ্যা তথ্য ছড়িয়ে নিজেদের ব্যর্থতা ঢাকছে এবং আফগান ভূখণ্ড অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।
$850 কোটি রেয়ার আর্থ বা খনিজ চুক্তি স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষর করেন দুই নেতা। এই চুক্তির ফলে দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা দেখা দিল ওয়াশিংটন বেইজিং সম্পর্কে। এমনকি এই চুক্তিকে চীনের বিরুদ্ধে কৌশলগতভাবে বড় বার্তা হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশ্বের প্রায় 90% রেয়ার আর্থ ও ম্যাগনেট প্রক্রিয়াজাত করে চীন, যা বৈশ্বিক প্রযুক্তি শিল্পে একচেটিয়া প্রভাব রাখে। এসব খনিজ ব্যবহৃত হয় ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক গাড়ি, স্যাটেলাইট, এমনকি ক্ষেপণাস্ত্র তৈরিতেও। সম্প্রতি বেইজিং ঘোষণা দিয়েছে রেয়ার আর্থযুক্ত যে কোনো পণ্য রপ্তানির আগে বিদেশি কোম্পানিকে সরকারের অনুমতি নিতে হবে। এতে উদ্বেগে পড়েছে মার্কিন শিল্প ও প্রতিরক্ষা খাত। জবাবে ট্রাম্প প্রশাসনও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বেইজিং রপ্তানি সীমাবদ্ধতা না তুলে দিলে চীনা পণ্যের উপর 100% অতিরিক্ত শুল্ক বসানো হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেন্ট বলেন, চীন যদি অবিশ্বস্ত অংশীদার হয় তবে বিশ্বকে নতুন সরবরাহ শৃঙ্খল গড়তে হবে। ফোর্ড ও জেনারেল মোটরসের মতো কোম্পানিগুলো এরই মধ্যে সরবরাহ সংকট নিয়ে হোয়াইট হাউসে উদ্বেগ জানিয়েছে। বিকল্প খনিজ উৎস গড়তে এবার অস্ট্রেলিয়াকে সামনে আনছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে $850 কোটি রেয়ার আর্থ বা খনিজ চুক্তি স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। দেশটিতে রেয়ার আর্থসের বড় মজুদ থাকলেও উৎপাদন অবকাঠামো এখনও সীমিত। তাই এ চুক্তিকে ইউকে-ইউএস নিরাপত্তা জোটের কৌশলগত অংশ হিসেবেও দেখা হচ্ছে। চুক্তিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আন্ডার ওয়াটার ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়নের সমঝোতাও অন্তর্ভুক্ত রয়েছে। বৈঠকের সময় উত্তেজনা বাড়ে দক্ষিণ চীন সাগরে। অস্ট্রেলিয়ার অভিযোগ, তাদের টহল বিমানের পাশে বিপজ্জনকভাবে ফ্লেয়ার ছেড়েছে চীনা যুদ্ধ বিমান। বেইজিং পাল্টা দাবি করেছে অস্ট্রেলীয় বিমান চীনের আকাশসীমা লঙ্ঘন করেছে। এই ঘটনার পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক জোটকে আরও শক্তিশালী করবে। এমনকি আগামী বছর প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে চীন সফরে যাবেন বলেও ঘোষণা দেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। ফ্রান্সের দক্ষিণে প্রদর্শিত হল ইউক্রেন যুদ্ধে পরীক্ষিত এবং প্যারিস নির্মিত স্বচালিত কামান। এটি ইউক্রেনের যুদ্ধে এতই কার্যকারিতা দেখিয়েছে যে অন্য অনেক দেশও আগ্রহ দেখাচ্ছে। এছাড়াও এই সামরিক প্রদর্শনীতে হেলিকপ্টার, মর্টার ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাও ছিল। রাশিয়া ইউক্রেন সংঘাতে ইউক্রেনীয় সেনাদের প্রথম পছন্দ ফ্রান্স নির্মিত স্বচালিত কামান সিজার। এটি 155 মিলিমিটার শেল 40 কিলোমিটার দূর পর্যন্ত নিক্ষেপ করতে পারে। কামানটির নির্মাতা প্রতিষ্ঠান কেএনডিএস জানায়, যেখানে অন্যান্য কামান 50% বেশি ধ্বংস হয়েছে, সেখানে এর মাত্র 11% কামান ধ্বংস হয়। স্থানীয় সময় সোমবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলে করা হয় এর প্রদর্শনী। নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, এর বড় সুবিধা এটি শেল নিয়েই চলতে পারে, তাই শত্রুর ড্রোন হামলায় সহজেই বিস্ফোরিত হয় না। প্রতিষ্ঠানটি আরও জানায়, ইউক্রেনের অন্যান্য কামান সাধারণ বিস্ফোরণে ধ্বংস হয়, কিন্তু এই কামানটির ব্যারেল খুব শক্ত, তাই খুব সহজে এবং কম সময়ে এটির কার্যকারিতা দেখাতে পারে। বিশেষ এই কামান ছাড়াও প্রদর্শনীতে দেখা মেলে মর্টার, মিস্ট্রাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নেরোড নামের ড্রোন প্রতিরোধী ইউনিট। প্রদর্শনীতে থাকা এইসব অস্ত্র সেনারা সরাসরি পরিচালনা করে দেখার সুযোগ পায়। নাদিম মারজান, সময় সংবাদ। উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় সোমবার সিউলে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে দেয়া বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং বলেন, বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তিধর দেশ হতে চায় দক্ষিণ কোরিয়া। প্রযুক্তিগত সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দিকেও জোর দেন তিনি। উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর পারমাণবিক হুমকির মধ্যেই নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় সোমবার সিউলে শুরু হয়েছে আন্তর্জাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনী 2025, যেখানে প্রেসিডেন্ট লি জে-মিয়ং ঘোষণা দেন 2030 সালের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রতিরক্ষা শক্তিধর দেশ হতে চায় দক্ষিণ কোরিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট লি বলেন, প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণায় প্রত্যাশার চেয়েও বেশি বাজেট বরাদ্দ করবে তার সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মনুষ্যবিহীন অস্ত্র উন্নয়নে বেসরকারি খাতকে উৎসাহ দিতে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। প্রেসিডেন্ট লি বলেন, প্রতিরক্ষা শিল্পের শীর্ষ 4টি পাওয়ার হাউসের মধ্যে একটি হওয়া কোনোভাবেই অসম্ভব স্বপ্ন নয়।
প্রতিরক্ষা শিল্পে শীর্ষ 4 শক্তির একটি হওয়া সম্ভব। বেসরকারি খাতের প্রযুক্তি এখন বৈশ্বিক মানে পৌঁছেছে, আর সরকার তাদের নেতৃত্বে সর্বোচ্চ সহায়তা দেবে। এবারের প্রদর্শনীতে চালকবিহীন যুদ্ধযান, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অস্ত্র ও আত্মঘাতী ড্রোন সহ নতুন প্রজন্মের প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির কোম্পানিগুলো। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের শীর্ষ 100 অস্ত্র কোম্পানির তথ্য অনুসারে 2023 সালের হিসেবে অস্ত্র বিক্রিতে দক্ষিণ কোরিয়া 10ম স্থানে রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই দক্ষিণ কোরিয়ার অস্ত্র রপ্তানি ব্যাপকভাবে বেড়েছে। হাউইটজার থেকে যুদ্ধজাহাজ সব ক্ষেত্রেই বহু মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে সিউল। প্রেসিডেন্ট লি বলেন, দক্ষিণ কোরিয়া এখন শুধু অস্ত্র নয়, প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তি ও অভিজ্ঞতাও ভাগাভাগি করে নিতে চায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। অবশ্যই ঠিক হলো অ্যামাজন ওয়েব সার্ভিসেস, তবে কিছুটা ত্রুটি এখনও আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে বিশ্বজুড়ে বড় ধরনের এই প্রযুক্তি ভাঙনের কারণে অনেক বড় ওয়েবসাইট এবং অ্যাপ বন্ধ হয়ে যায়। সমস্যা শুরু হওয়ার পর স্ন্যাপচ্যাট, রোবলক্স, ডুওলিঙ্গো, লিফট, হুলু সহ শতাধিক জনপ্রিয় সেবা বাধাগ্রস্ত হয়েছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWS 2006 সালে বিশ্বের বড় কোম্পানির ক্লাউড হিসেবে কাজ শুরু করে। সোমবার সকালে হঠাৎ এটি বিকল হয়ে যায়। ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী 6.5 মিলিয়ন রিপোর্ট এসেছে। 1000-এর বেশি কোম্পানি প্রভাবিত হয়েছে। স্ন্যাপচ্যাট, রোবলক্স, ডুওলিঙ্গো, লিফট, হুলু সহ বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপও বন্ধ হয়ে যায়। অনেক ব্যবহারকারী ঘন্টার পর ঘন্টা অনলাইনে কাজ করতে পারেনি। ব্যাংকিং অ্যাপ, অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম এবং শপিং সাইটও সমস্যায় পড়েছে। শিক্ষক ক্যানভাসে ছাত্রদের কাজ যাচাই করতে পারছিলেন না, আর মার্কিন ব্যবহারকারীরা ভেনমো ও কয়েনবেজের মাধ্যমে টাকা লেনদেন করতে পারেননি। AWS জানিয়েছে মূল সমস্যা ঠিক করা হয়েছে, তবে এখনও কিছু সেবায় ত্রুটি দেখা দিচ্ছে। কিছু ব্যবহারকারী এখনও ইরর দেখতে পাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন সমস্যা শুধু অ্যামাজনের নয়, অনেক প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যাকআপ ব্যবস্থা তৈরি করেনি। লিফট, রোবলক্স, ফোর্টনাইট এবং অ্যামাজনের নিজস্ব শপিং সাইট পরে চালু হয়, তবে ডুওলিঙ্গোর মতো কিছু অ্যাপ এখনও আংশিক সমস্যায় আছে। ব্যবহারকারীরা ঘন্টার পর ঘন্টা অ্যাপ না খোলায় অসুবিধায় পড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন তাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ এখন অনলাইনেই, তাই এক জায়গায় সমস্যা মানে পুরো সিস্টেমকে ব্যাহত করতে পারে। ব্যাংক, শপিং, শিক্ষা, খেলাধুলা সবই এক ধরনের ক্লাউড প্রযুক্তির উপর নির্ভর করছে। নাদিম মারজান, সময় সংবাদ। রং, আলো আর আনন্দে ভরপুর দীপাবলি উৎসব পালিত হয়েছে ভারত জুড়ে। মন্দের পরাজয় আর শুভর জয়ের প্রতীক এ উৎসব ঘিরে আলোকসজ্জা, আতশবাজির ঝলকানিতে মেতে উঠেছে মানুষ। ধর্মবর্ণ নির্বিশেষে ভারতের অন্যতম বড় এই উৎসব হয়ে ওঠে ঐক্য ও আনন্দের প্রতীক। ভারতের আকাশ জুড়ে রঙিন আতশবাজি, আলোকসজ্জায় ঝলমল করছে মন্দির ও বাড়িঘর। আতশবাজির ঝলকানিতে উৎসবের আমেজ। দীপাবলির আলোয় আলোকিত মুম্বাই, দিল্লি, ভোপাল, মাদুরাই সহ প্রতিটি শহর। কেউ আতশবাজি চালিয়ে, কেউ বা পরিবারের সঙ্গে মিষ্টি ভাগাভাগি করে আনন্দে মেতে ওঠেন। এবারের আয়োজনে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে আদালতের নির্দেশে অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব গ্রিন ফায়ার ক্র্যাকার। স্থানীয়রা বলছেন এতে দূষণ কমবে, আনন্দও থাকবে আগের মতোই। গ্রিন পটাকে তো বহুত আচ্ছা হয়, ये পলিউশন भी कम करते हैं। গ্রিন ফায়ার ক্র্যাকার ভালো, কারণ এতে দূষণ কম হয়। আদালতের সিদ্ধান্তটা খুবই ভালো। ছোট বড় সবাই বাজি ফাটাতে ভালোবাসে, তাই এই সিদ্ধান্ত প্রশংসনীয়। तो ये कोर्ट का बहुत ही सराहनीय फैसला है। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরাও দীপাবলি আয়োজনে পিছিয়ে নেই। দায়িত্বে থেকেই তারা জ্বালান প্রদীপ, বাজি ফুটিয়ে সহকর্মীদের মধ্যে বিলিয়ে দেন মিষ্টি। সীমান্ত পাহারায় থেকেও তারা আনন্দ ভাগাভাগি করছেন দেশবাসীর সঙ্গে। ভারত জুড়ে সরকারি বেসরকারি ভবনও সেজেছে আলোকসজ্জায়। দীপাবলির ঐতিহ্য অনুযায়ী ঘরবাড়ি পরিষ্কার করে সাজানো হয়েছে লক্ষ্মী পূজার জন্য। হিন্দু ধর্মমতে রামচন্দ্রের বনবাস শেষে অযোধ্যায় প্রত্যাবর্তনের স্মৃতির স্মরণে পালিত হয় দীপাবলি। এই দিনে সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পূজা করা হয়, আর ঘরবাড়ি সাজানো হয় প্রদীপ ও আলোয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। জাপানে এবছর মাত্র 9 মাসেই প্রবেশ করেছে প্রায় 3,16,50,000 পর্যটক, যা বিদেশি পর্যটনে দেশটির পুরানো রেকর্ড ভেঙে দিয়েছে।
চলতি বছরই প্রথমবার পর্যটক আগমনের দিক থেকে 9 মাসেই 3 কোটি সীমা ছাড়িয়েছে টোকিও। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। নিজস্ব খাদ্য, সংস্কৃতি ও শিল্প দিয়ে বিশ্ববাসীর মনে জায়গা করে নিয়েছে জাপান। প্রতি বছর দেশটিতে লাখো পর্যটকের আনাগোনা দেখা যায়। জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী চলতি বছরে শুধুমাত্র সেপ্টেম্বরেই 32 লাখের বেশি বিদেশি জাপানে প্রবেশ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় 13.7% বেশি। জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই 9 মাসে মোট আগমন বেড়েছে 17.7%, যা জাপানের পর্যটন খাতের জন্য এক ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। সবচেয়ে বেশি পর্যটক এসেছে প্রতিবেশী দেশ চীন থেকে, প্রায় 7,75,500 জন, যা মোট জনসংখ্যার 20%। দক্ষিণ কোরিয়া থেকেও আগমন বেড়েছে, দাঁড়িয়ে আছে 6,70,500 জনে। অন্যদিকে টাইফুন ও ফ্লাইট বাতিলের কারণে হংকং থেকে আগমন কমেছে 12.2%। তবুও এশিয়ার দেশগুলো এখন জাপানের পর্যটন বাজারের সবচেয়ে বড় অংশীদার। তবে বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাপানে ভূমিকম্পের আশঙ্কা নিয়ে ছড়িয়ে পড়া গুজব কিছু সময়ের জন্য পর্যটক আগমনকে প্রভাবিত করেছিল, কিন্তু কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ ও প্রচারণা সেই ভয় কাটিয়ে দেয় অল্প সময়ের মধ্যেই। দুর্বল ইয়েনের কারণে বিদেশি পর্যটকদের কেনাকাটা এখন আরও লাভজনক, ফলে জাপানে ভ্রমণ ব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে বিদেশি পর্যটকরা ব্যয় করেছেন প্রায় 2.13 ট্রিলিয়ন ইয়েন, যা প্রায় 14.1 বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। এই ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় 11.1% বেশি এবং জাপানের ইতিহাসে এই সময়ের জন্য সর্বোচ্চ, যা দেশের খুচরা বিক্রয়, হোটেল, পরিবহন ও খাদ্য খাতে সরাসরি প্রভাব ফেলেছে। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। ফিনল্যান্ডে বছরের সবচেয়ে রঙিন সময় শরৎ। প্রকৃতিতে যেন রঙের উৎসব। সবুজ পাতা রূপ নেয় লাল, হলুদ আর কমলা সাজে। মনোমুগ্ধকর মৌসুমটি অবশ্য জানান দেয় দীর্ঘ শীতের আগমনীকে। ফিনল্যান্ড থেকে বিস্তারিত মহিউদ্দিন মধুর রিপোর্টে। রাস্তার পাশে সারি সারি গাছ রং মেখে দাঁড়িয়ে, বাতাসে দুলছে পাতা, যেন মুক্ত বিহঙ্গে নকশা করেছে কেউ। গাছের পাতা নাকি ফুল, কি ফুটে আছে ফারাক করা দায়। বলা যায় পাতাবাহার মহা সম্মেলন, ঠিক ক্যালেন্ডারের পাতায় আঁকা সেই ল্যান্ডস্কেপ। উত্তরের দেশ ফিনল্যান্ডে চলছে শরৎকাল। বছরের এই সময়টায় প্রকৃতি যেন তার সব রং নিয়ে বসে যায়। সবুজ পাতাগুলো সাজে বর্ণিল রূপে। রং বদলের এই উৎসব ফিনিশদের কাছে রুস্কা নামে পরিচিত। ঋতু পরিবর্তনের রঙে অন্যরকম উৎসবের আমেজ চারপাশে। বাসাবাড়ি, অফিস, রাস্তাঘাটের আশপাশে সব গাছ আভা মেলে বসেছে। সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়টাতেই ফিনল্যান্ডের প্রকৃতি বদলে নেয় তার সাজ। সূর্যের আলো কমে আসে, তাপমাত্রা নেমে যায় আর গাছের পাতা হারায় তাদের সবুজ রং। তখনই ফুটে ওঠে লুকিয়ে থাকা হলুদ, কমলা, সোনালী আর লাল রং। শরতের রঙিন দৃশ্য দারুণ উপভোগ্য। ক্যামেরার লেন্সে যতটা না তুলে ধরা যায় তার চেয়ে বেশি টানে খালি চোখে। সপ্তাহখানেকের মাঝেই রঙিন পাতা ঝরে পড়বে মাটিতে আর প্রকৃতি প্রস্তুত হবে দীর্ঘ শীতের। সোনালী রোদে ঝরে পড়া পাতা বার্তা দেয় পরিবর্তন, সৌন্দর্য আর জীবন চক্রের। পাতার রং বদলের পেছনে বৈজ্ঞানিক কারণ থাকলেও জীবনের বোধ ফুটে ওঠে প্রকৃতির আচরণে। চার ঋতুর এই দেশে শরৎকাল দারুণ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আসে, তবে সেটি ক্ষণিকের জন্য। আগাম বার্তা দেয় তুষারপাত আর শীতকালের। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সংবর্ধনা ও কমিটি পরিচিতি সভা। দেশটির পশ্চিম অঞ্চল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জেদ্দার এক হোটেলে হয় অনুষ্ঠানটি। সভাপতিত্ব করেন মোহাম্মদ তসলিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ সোহেল। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রবাসে থেকেও গণতান্ত্রিক আন্দোলনে কাজ করছে জিয়া সাইবার ফোর্স। বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসীরাও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানান তারা। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের বলে মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। দ্বিতীয় ম্যাচের আগে কঠিন উইকেটের চ্যালেঞ্জ নিতে ব্যাটাররা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।
এদিকে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হলেও কোনো অভিযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচ শুরু হবে মঙ্গলবার দুপুর 1টায়। টানা 4 ম্যাচ পর ওয়ানডে জয়, এবার হাতছানি প্রায় 3.5 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের। শান্ত মিরাজরা প্রস্তুত নিজেদের সেরাটা দিতে, আর ক্যারিবিয়ানরা মরিয়া সিরিজে ফিরতে। এই সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের, এমনটাই মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আমি বিশ্বাস করি আমরা 3-0-তে সিরিজ জিতব। আমি সবসময় বলি আমাদের ক্রিকেটারদের যথেষ্ট মেধা আছে, শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। টাইগারদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে, বিশেষ করে মিডল অর্ডার। সমস্যা সমাধানে মঙ্গুজ ব্যাট দিয়ে ব্যাটারদের ভিন্ন ধর্মীয় অনুশীলন। স্পিন ডিপার্টমেন্ট নিয়েও আশাবাদী কোচ মুশতাক আহমেদ। এই ব্যাট দিয়ে স্পিনারদের গ্র্যাভিটি অনুযায়ী বল হিট করা যায়। টার্নিং উইকেটে আপনার ফুটওয়ার্ক ঠিক না থাকলে খুব সহজেই আপনাকে আউট করে ফেলবে। এমন উইকেটে বল হুট করে নিচে নেমে যায়। আমাদের সিঙ্গেল রান নেওয়ার ক্ষেত্রেও সমস্যা আছে, যার কারণেই এই ব্যাট ব্যবহার করা হয়েছে। প্রথম ম্যাচে মাত্র 133 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এক ব্র্যান্ডন কিং ছাড়া উইকেটে টিকে থাকতে পারেননি কেউই। অনেকে দায় দিচ্ছেন মিরপুরের উইকেটের, কিন্তু পিচ নিয়ে কোনো অভিযোগ নেই ক্যারিবিয়ানদের। এটা স্পিন বান্ধব উইকেট, এ কারণেই তারা আরও একজন স্পিনার দলে যুক্ত করেছে। আমাদের ব্যাটারদের এর সঙ্গে মানিয়ে নিতেই হবে। দেখুন, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হয়। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। এর আগে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা 4 ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা। এখন দেখার অপেক্ষা এই সিরিজের জয় দিয়ে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রাখতে পারে কিনা টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 2 পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। স্কোয়াডে নাসুমের অন্তর্ভুক্তিতে একাদশ থেকে ছিটকে যেতে পারেন তানভীর আহমেদ। ওয়ার্কলোড বিবেচনায় এ ম্যাচে থাকছেন না তাসকিন আহমেদ, সুযোগ মিলতে পারে তানজিম সাকিবের। এদিকে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে স্পিনার আখিল হোসেনে যোগ করার কথা গণমাধ্যমে আসলে সেটা অস্বীকার করেছে ক্যারিবিয়ানদের মিডিয়া ম্যানেজার। বড্ড রহস্যময় এই মিরপুরের উইকেট। আপনি যত ভালো ব্যাটারি হন না কেন, এই উইকেটে আপনাকে কঠিন চ্যালেঞ্জ নিতেই হবে। এটা স্পিনারদের স্বর্গ। তাই তো দ্বিতীয় ওয়ানডের একাদশে দুদলই আসবে একাধিক পরিবর্তন। মিরপুরের এই উইকেট নিয়ে সমালোচনার চারদিকে। ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন সামি বলেছিলেন এমন উইকেট তিনি দেখেননি এর আগে কোথাও। তবে তার সেই কথার জবাব দিলেন মুশতাক আহমেদ। তিনি মনে করিয়ে দিলেন ভারতের দিল্লির সেই কালো উইকেটের কথা। আমার ক্যারিয়ারে এমন উইকেটে অনেকবার খেলেছি। অনিল কুম্বলে যে ইনিংসে 10 উইকেট নিয়েছিলেন, দিল্লির সেই উইকেট এর চেয়েও অনেক খারাপ ছিল। তবে যত কথাই হোক না কেন, এই সিরিজ বাংলাদেশের জিততেই হবে। এই 3 ম্যাচ জিততে পারলে বাংলাদেশের সম্ভাবনা থাকবে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে চলে আসার। তাই তো স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে স্কোয়াডে যুক্ত করা হয়েছে নাসুম আহমেদকে। তাকে একাদশে রেখেই পরিকল্পনা আসছে টিম ম্যানেজমেন্ট। তবে সেই হিসাবে কপাল পুড়তে পারে তানভীর আহমেদের। পেস ডিপার্টমেন্টেও পরিবর্তনের আভাস। ওয়ার্কলোড বিবেচনায় এ ম্যাচে থাকবেন না তাসকিন আহমেদ, সুযোগ মিলতে পারে তানজিম সাকিবের। ব্যাটিং ডিপার্টমেন্টে খুব একটা পরিবর্তনের কথা শোনা যায়নি। প্রথম ম্যাচে যারা খেলেছেন তারাই থাকবেন দ্বিতীয় ম্যাচে। তবে গুঞ্জন আছে সুযোগ মিলতে পারে জাকের আলী অনিকের। ফিল সিমন্স এবং মুশতাক আহমেদ লম্বা সময় তার ব্যাটিংটা সামনে থেকে দেখেছেন এবং তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে তিনি খেলবেন কোথায়? শোনা যাচ্ছে যদি তাকে খেলানো হয় তাহলে হয়তো বাইরে রাখা হতে পারে নুরুল হাসান সোহানকে। ওয়েস্ট ইন্ডিজ দলের একাদশেও আসতে পারে একাধিক পরিবর্তন। স্পিন ডিপার্টমেন্টে শক্তি বাড়াতে চেয়েছিল তারাও। গণমাধ্যমের খবর, স্পিন ডিপার্টমেন্টে শক্তি বাড়াতে স্কোয়াডে যুক্ত করা হয়েছে আকিল হোসেনকে, কিন্তু সংবাদ সম্মেলনে এসে সেটা অস্বীকার করেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে হাজারো ক্ষোভ ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন ভক্তরা। তারপরও প্রথম ম্যাচে প্রায় 10,000 দর্শক হাজির হয়েছিলেন এই মাঠে। অনলাইনে টিকিট বিক্রি হয়েছে 8,000-এর বেশি। এই ম্যাচে যার সংখ্যাটা আরও বাড়তে পারে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঘরের মাঠে কিউবা মিচেলের অভিষেক ম্যাচে ফর্টিসকে 2-1 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস, যা বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুমে কিংসের প্রথম জয়। ম্যাচে গোল পেয়েছেন ডোরিয়েলটন ও ফাহিম। এ জয়ে পয়েন্ট টেবিলের 2-এ উঠে এসেছে 5 বারের চ্যাম্পিয়নরা। এফসি চ্যালেঞ্জ লিগের আগে এ জয় ফুটবলারদের আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংস ও ফোর্টিস ম্যাচে রং পরিবর্তন হয়েছে ক্ষণে ক্ষণে। মাঠে বিস্ফোরক দ্রব্য ছোড়া থেকে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, দর্শকদের মধ্যে মারামারি সবই দেখা গেছে এ ম্যাচে। তবে সব ছাপিয়ে লিগে প্রথম জয় উদযাপন করেছে বসুন্ধরা কিংস। লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফোর্টিসের বিপক্ষে প্রথম আক্রমণেই গোলের দেখা পায় কিংস। ডোরিয়েলটন গোমজের গোলে লিড নেয় স্বাগতিকরা। গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ফোর্টিস। 11 মিনিটে গোলের সম্ভাবনা তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি দলটি। ব্যবধান বাড়াতে আক্রমণের তীব্রতা বাড়ায় কিংসও, তবে শেষ পর্যন্ত 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তপুর দল। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে কিংস, লিড দ্বিগুণ করার সুযোগও আসে তাদের সামনে। তবে ফোর্টিস গোলরক্ষকের নৈপুণ্যে রক্ষণভাগ অক্ষত রাখে তারা। যদিও 60 মিনিটে আর ভুল করেননি ফয়সাল আহমেদ ফাহিম, তার গোলে লিড দ্বিগুণ করে বসুন্ধরা। 71 মিনিটে মাঠে নামানো হয় কিউবা মিচেলকে। ঘরের মাঠে অভিষেক ম্যাচেই স্কোরবোর্ডে নিজের নাম লেখাতে পারতেন কিউবা। ম্যাচে নেমেই দারুণ এক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। দ্বিতীয়ার্ধের যোগ করার সময়ে এনিকাচি ওয়াকাফোরের গোলে ব্যবধান কমায় ফোর্টিস। শেষ পর্যন্ত 2-1 গোলে জয় তুলে নেয় কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের আগে এ জয় ফুটবলারদের আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। ঘরের মাঠে কিউবার অভিষেক ম্যাচ নিয়েও ইতিবাচক তিনি। মানিয়ে নিতে একটু সময় লেগেছে, আবহাওয়াগত কারণ আছে, প্লাস মাঠের পরিবেশ সব মিলিয়ে। তো আজকে যতটুকু আমি দেখলাম, আমার মনে হয় যে খুব শীঘ্রই আসলে দলের সাথে মানিয়ে নিতে পারবে এবং যেটা বললাম যে আমাদের প্রত্যাশা অনুযায়ী সেটা নৈপুণ্য দেখাতে পারবে, যেটা আমাদের জন্য খুব ইতিবাচক ভূমিকা রাখবে। প্রত্যাশা আমাদের নিশ্চয়ই ভালো কিছু থাকে। তো আশা করছি যে আগামীকাল দল কুয়েত যাচ্ছে, তো এবার এএফসি কাপ অন্তত সমর্থকদের হতাশ করবে না। এই জয়ে পয়েন্ট টেবিলের 2-এ উঠে এসেছে 5 বারের লিগ চ্যাম্পিয়নরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। জয়ের ধারায় ফিরতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। ম্যাচের আগে ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে বেশ বিপাকে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। প্রতিপক্ষ কিছুটা দুর্বল হলেও সতর্ক কাতালান ক্লাবটির কোচ। স্তাদিও লুই কোম্পানিসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 11:15টায়। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় কোচিং করাতে এসে নাকি বদলে গেছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। অবশ্য বদলে যাওয়ারই কথা। গেল কয়েকদিন কাতালান ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে যে চাপ নিতে হচ্ছে ফ্লিককে, তাতেই মাঝে মধ্যেই মেজাজ হারাচ্ছেন বার্সা কোচ। লা লিগায় জিরোনার বিপক্ষে সবশেষ ম্যাচে লাল কার্ড দেখায় আসন্ন এল ক্লাসিকোতে থাকতে পারবেন না ডাগআউটে। তবে সেসব চিন্তা এক পাশে রেখে ফ্লিকের ভাবনায় এখন চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পরবর্তী ম্যাচ। লা লিগা জিরোনার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেলেও খুব একটা স্বস্তিতে নেই বার্সা। রিয়ালের কাছে হারিয়েছে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। চ্যাম্পিয়ন্স লিগেও নেই সুবিধাজনক অবস্থানে। প্রথম ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে জয় পেলেও ঘরের মাঠে পিএসজির বিপক্ষে হেরে বসে বার্সা। অলিম্পিয়াকোসের বিপক্ষে এবার তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য। প্রতিপক্ষ কিছুটা সহজ হলেও কাজটা সহজ হবে না ফ্লিকের জন্য। ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে বেশ বিপাকে বার্সা বস। অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে ফ্লিক পাচ্ছেন না লেভানডস্কি, ফেরান তোরেস, রাফিনিয়াকে। তাই ম্যাচের আগে বেশ সতর্ক বার্সা কোচ। আমাদের জন্য জয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শেষ কয়েকটা ম্যাচ দেখেছি, আমাদের আরও আক্রমণাত্মক খেলা উচিত। অলিম্পিয়াকোস দুর্দান্ত দল, তারাও আক্রমণাত্মক খেলে। সেই বিষয়গুলো দেখার সঙ্গে আমাদের ডিফেন্সে আরো বেশি মনোযোগী হতে হবে। তাদের স্ট্রাইকাররা ভালো ফর্মে আছে, এটা নিয়েও সতর্ক থাকতে হবে। সেন্টার ব্যাক পজিশনে এই ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে রোনাল্ড আরোহো ও পাও কুবার্সিকে। রাইট ব্যাকে এরিক গার্সিয়া ও লেফট ব্যাকে অ্যালেক্স বালডে। মাঠ সামলাবেন ডিয়ং, ক্যাসদো ও পেদ্রি। আক্রমণে নেতৃত্ব দেবেন রাশফোর্ড ও ফেরমিন লোপেজ। তবে এই ম্যাচে বাড়তি দায়িত্ব নিতে হবে বার্সা ইয়াংস্টার লামিন ইয়ামালকে। যদিও মাঠ ও মাঠের বাইরে বেশ আলোচনা ও সমালোচনা তাকে ঘিরে। সদ্য ইনজুরি থেকে উঠে আসা ইয়ামাল মাঠে দিতে পারছেন না নিজের সেরাটা। তবে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন ফেরমিন লোপেজ।
আমি আর লামিন ছোট থেকেই একসঙ্গে বেড়ে উঠেছি। আমি তাকে খুব ভালো করেই চিনি। সে এখন বিশ্বের সেরা খেলোয়াড়। সবাই এখন তাকে নিয়ে ইতিবাচক ও নেতিবাচক আলোচনা করবে, এটাই স্বাভাবিক। তবে সে সব সময় চুপচাপ থাকে। আমাদের ক্লাবের সবাই তার সঙ্গে আছে। দলের জন্য লামিন গুরুত্বপূর্ণ ফুটবলার। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। এক ম্যাচে জয় পেলেও অন্য ম্যাচটিতে গোলশূন্য ড্র করেছে কাতালান ক্লাবটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন মিসবাউল আলিফ। ধন্যবাদ তাসনিম। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।